ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। নমস্কার বন্ধুরা, আমি অনির্বাণ আর এসে গিয়েছি আপনাদের প্রিয় অডিও স্টোরি চ্যানেল সূচিপত্রের গল্পকে সঙ্গে করে নিয়ে। সূচিপত্রের গল্প, সাহিত্যের রোমাঞ্চকর আর ভৌতিক স্টোরিওগ্রাফি। আজ আপনারা শুনবেন হেমেন্দ্র কুমার রায়ের কলমে আবারও বিমল কুমার। আজ কিন্তু বিমল কুমারের একেবারে চতুর্ভুজ, কিন্তু কেন? তাহলে শোনাই যাক। আজকের গল্প শুরু করার আগে রিকোয়েস্ট করব, যে সকল প্রিয় শ্রোতা বন্ধুরা আমাদের চ্যানেলে আসছেন, গল্প শুনছেন, কিন্তু তবুও চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না, প্লিজ সাবস্ক্রাইব করে দিন সূচিপত্রের গল্পকে আরও এরকম নতুন আর রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার কাহিনী শোনার জন্য। ও হ্যাঁ, সঙ্গে পাশের ঘন্টাটা বাজাতে যেন ভুল না হয় পরের গল্পের নোটিফিকেশনের জন্য। আমাদের আজকের উপস্থাপনা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আপনার প্রিয়জনদের সঙ্গে। আজকের গল্প পাঠে ও গল্পের সূত্রধার অনির্বাণ, পোস্টার ডিজাইন রায় ক্রিয়েটিভ মিডিয়া, সম্পাদনা ও পরিচালনা রাজা বাবু। শুরু হচ্ছে আজকের গল্প, হেমেন্দ্র কুমার রায়ের কলমে বিমল কুমারের চতুর্ভুজ, বন্য বিভীষিকা। বন্য বিভীষিকা, বিভীষিকা। বিমল কুমার আমেরিকান ও ইংরেজি পদ্ধতিতে বক্সিং অভ্যাস করছিল। আজ সকালেই ওই দুই দেশের বিশেষ পদ্ধতি নিয়ে তাদের মধ্যে তর্ক হয়ে গেছে। এখন খুব খানিকটা ঘুষোঘুষি করেও তর্কের কোনো শেষ মীমাংসা হল না। বিমল মুষ্টিযুদ্ধের দস্তানা খুলে ফেলতে ফেলতে বলল, কুমার, ঘুষির জোরেও যে তর্কের শেষ মীমাংসা হয় না, হ্যাঁ, আপাতত সে তর্ককে বাতিল করেই দেওয়া যাক, কি বলো? ও তাই নাকি? তা বিমল, তোমার সোলার প্লেক্সাসে একটিমাত্র ঘুষি মারবার ফাঁক পেলেই এখনই একটা হেস্তনেস্ত হয়ে যেত, বুঝলে? হ্যাঁ, কিন্তু আমেরিকান কায়দা সে ফাঁক দেয় না। কুমার, মনে রেখো, সোলার প্লেক্সাসে ঘুষি মেরে যোদ্ধাকে অজ্ঞান করবার কৌশল, সেটাও আমেরিকাতেই প্রথম আবিষ্কৃত হয়েছিল। চিঠি আছে। বাইরে থেকে ডাক পিয়নের হাঁক শোনা গেল। বিমল বলল, কুমার, দেখো গিয়ে বিনয়বাবুর চিঠি এলো কিনা। বাহাদুরগঞ্জে গিয়ে পর্যন্ত তিনি তো কোনো চিঠি লেখেননি। কুমার ঘর থেকে বেরিয়ে গেল। তারপর কিছুক্ষণ পরে একখানা খাম হাতে করে ফিরে এসে বলল, হ্যাঁ, বিনয়বাবুরই চিঠি বটে। তা কি লিখেছেন পড়ে শোনাও। কুমার খাম ছিঁড়ে চিঠি বার করে চেঁচিয়ে পড়তে লাগল। প্রিয় বিমল কুমার, বায়ু পরিবর্তনের জন্য এখানে এসে পর্যন্ত তোমাদের যে কোনো পত্র লিখিনি, তার কারণ হচ্ছে এতদিন দেবার মতো আমার কাছে কোনো খবর ছিলই না। এখানকার প্রধান ঐশ্বর্য ব্রহ্মপুত্র নদ। সে আগেও যেমন বইত, এখনও তেমনি বইছে। সকাল সন্ধ্যায় তার তীরে বসে সূর্যকিরণের জন্ম মৃত্যু দেখতে আমার খুব ভালো লাগে বটে, কিন্তু পত্রে সে খবরের মধ্যে তোমরা কোনোই নতুনত্ব আবিষ্কার করতে পারতে না। কবির কলম পেলে এখানকার প্রাকৃতিক দৃশ্যের উজ্জ্বল বর্ণনা করতে পারতুম, কিন্তু তোমরা জানো আমি কবি নই, শুষ্কপ্রাণ বৈজ্ঞানিক মাত্র। কিন্তু সম্প্রতি এখানে একটি দেবার মতো খবর পাওয়া গেছে। তোমরা ভূত মানো না, আমিও মানি না। ভূতের গল্প শুনেও পড়ে আমি কেবল শখ করে ভয় পেতে ভালোবাসি। হয়তো তোমাদেরও সেই অভ্যাস আছে, তাই আমি তোমাদের একটি নতুন ভূতের গল্প শোনাবো। কি হলো, থামলে কেন? পড়ো। হ্যাঁ হ্যাঁ, পড়ছি। এখানকার বাসিন্দাদের মতে একটি অজানা ভূত, সে নাকি আমারই মতো বায়ু পরিবর্তনের জন্য এ অঞ্চলে এসে উপস্থিত হয়েছে। কিন্তু সে ভূতটি আমার মতো শান্তিপ্রিয় নয়, সে রীতিমতো উপদ্রব শুরু করেছে। রোজ রাত্রে সে ব্রহ্মপুত্রের জলে নেমে সাঁতার কাটে। তাকে চোখে কেউ দেখেনি বটে, কিন্তু সে নাকি রোজ রাত্রেই ভয়ানক হেরে গলায় কান্নাকাটি করে, আর একটা গুহার কাছে জলের ভিতরে তার ভীষণ ঝাঁপাই ঝোড়ার শব্দও শোনা যায়। সে অনাসেই খুব চেঁচিয়ে হাসতে পারত,
কিন্তু সে হাসে না, কাঁদে, খালি কাঁদে। লোকের কথায় প্রথমটাই বিশ্বাস করিনি, কিন্তু দিন পাঁচ আগে আমিও সকর্ণে তার কান্না শুনেছি। ব্রহ্মপুত্রের তীরেই একখানা বাংলোয় আমি আছি। সেদিন রাত্রে হঠাৎ বৃষ্টি আসায় আমার ঘুম ভেঙে গেল। তাড়াতাড়ি উঠে মাথার দিককার জানলাটা বন্ধ করে দিতে গেলাম। হু হু ঝোড়ো হাওয়ার সঙ্গে এক আশ্চর্য ও অমানসিক কণ্ঠের উচ্চ ও তীব্র চিৎকার ঘরের ভেতর ভেসে এলো। তেমন কান্না ভরা বিকট চিৎকার আমি কখনো আর কোনোদিন শুনিনি। সে চিৎকার মানুষেরও বটে, মানুষের নয়ও বটে। অর্থাৎ মানুষ ইচ্ছে করলেও তেমনভাবে চিৎকার করে কাঁদতে পারে না। তিনবার সেই চিৎকার শুনলাম। তারপর ঝড় ও বৃষ্টির রোখ এমন বেড়ে উঠল যে জানলা বন্ধ করে দিতে হলো। নদীর জলের ভিতরই ডাঙা থেকে প্রায় 200 গজ তফাতে আছে এক শিশু পাহাড়। লক্ষ লক্ষ বছর পরে তার চূড়া হয়তো একদিন মেঘরাজ্যে গিয়ে পৌঁছবে, কিন্তু এখন তার মাথা জল ছাড়িয়ে 30 ফুটের বেশি উপরে উঠতে পারেনি। এই ছোট্ট পাহাড়ের নিচের দিকে একটা গুহা আছে। জোয়ারের সময় সেই গুহাটা জলের তলায় অদৃশ্য হয়ে যায় এবং ভাটার সময়ও তার আধা আধি জলে ভর্তি হয়ে থাকে। আমার মনে হলো সেই ভয়াবহ আর্তনাদ আসছে ওই পাহাড়ের কাছে থেকেই। পরশুদিন রাত্রে আবারও এক কাণ্ড হয়েছে। একটা কুলি সন্ধ্যার পর জল আনতে গিয়েছিল নদীর ঘাটে, কিন্তু হঠাৎ সে মহাভয়ে চেঁচিয়ে উঠল। তার দুজন সঙ্গী ব্যাপার কি দেখবার জন্য ঘাটের দিকে ছুটে গিয়েছিল। অন্ধকারে তারা কিছুই দেখতে পেল না বটে, কিন্তু সভয়ে শুনল যে ঘাটের খুব কাছ থেকেই অমানসিক কণ্ঠে কে যেন ঘন ঘন গর্জন করছে। তাই তারা আর না এগিয়ে তাড়াতাড়ি পালিয়ে এলো। কাল সকালে গোলমাল শুনে আমি নদীর ঘাটে গিয়ে দেখি সেই হতভাগ্য কুলির মৃতদেহ জলের ভিতরে অর্ধমগ্ন অবস্থায় পড়ে রয়েছে। ভালো করে লক্ষ্য করে বুঝলাম কেউ তাকে গলা টিপে হত্যা করেছে। গলার উপরে তখনও স্পষ্ট দেখা যাচ্ছে মোটা মোটা আঙুলের দাগ। সেগুলো যে মানুষের আঙুলের দাগ তাতে আর কোনোই সন্দেহ নেই। তাহলে কে তাকে হত্যা করল, কেনই বা হত্যা করল? রাত্রে নদীর জলে কে কাঁদে বা গর্জন করে? পুলিশের পাহারা বসেছে, কিন্তু এসব প্রশ্নের কোনোই জবাব নেই। এখানকার লোকেরা ভয়ে, বিস্ময়ে ও দুর্ভাবনায় কাতর হয়ে পড়েছে। সূর্য অস্ত গেলে পর কেউ আর নদীর ধার পর্যন্ত মারায় না। সত্যি কথা বলতে কি, আমিও যেন কিরকম একটা হতভম্ব হয়ে গেছি। এরকম অসাধারণ ঘটনা নিয়ে তোমরা মাথা ঘামাতে খুবই ভালোবাসো, তাই তোমাদের খবরটা জানিয়ে দিলুম। যদি এই নতুন উত্তেজনার প্রতি তোমাদের লোভ থাকে, তাহলে আমার বাংলোয় তোমাদের স্থানাভাব হবে না। অতএব আশা করছি অবিলম্বেই তোমরা সশরীরে এসেই আমার পত্রের উত্তর দেবে। ইতি তোমাদের বিনয়বাবু। তা বিমল, তোমার মত কি? কুমার জানতে চাইল। বিমল সহাস্যে বলল, তাও আবার জিজ্ঞাসা করছো কুমার? এক্ষেত্রে তোমাতে আমাতে মতের অমিল হবার কোনো সম্ভাবনাই যে নেই। তাহলে তল্পিতল্পা বাঁধার চেষ্টা করি। নিশ্চয়ই। জায়গাটি ভারী চমৎকার। যেখানে পাহাড়, নদী আর অরণ্যের মিলন হয়, সেখানে প্রকৃতির রূপে কেউ যেন খুঁত ধরতেই পারে না। আকাশের নীলিমা আছে পৃথিবীর সর্বত্রই, কিন্তু আসলে তার সৃষ্টি হয়েছে পাহাড়, নদী আর অরণ্যের ওপরে চাঁদোয়া হওয়ার জন্যই। বিনয়বাবু বললেন, বিমল, ওই ওই দেখো সেই শিশু পাহাড়। বিমল ও কুমার দেখল ব্রহ্মপুত্রের স্বচ্ছ জলে ছায়া ফেলে ছোট্ট একটা পাহাড় দাঁড়িয়ে আছে। বিমল বলল, আচ্ছা বিনয়বাবু, ওরই তলায় তাহলে ওই গুহাটা আছে? হ্যাঁ, এখন ভাটা পড়েছে, তাই গুহার উপর দিকটা দেখা যাচ্ছে। বিনয়বাবু, আপনি কোনোদিন ওই গুহার কাছে যাননি? জানতে চাইল কুমার। না, তা তো এতদিন যাবার দরকার হয়নি। তবে আমার বিশ্বাস ওই গুহার ভিতরটা একবার পরীক্ষা করে তো দেখা উচিত, নাকি? বেশ তো,
তাহলে এখনই চেষ্টা করে দেখা যাক না বিনয়বাবু। ওই দেখুন, ঘাটে অনেকগুলো নৌকো বাঁধা রয়েছে, একখানা ভাড়া করে গুহার কাছে গেলেই তো চলবে। ওরা সকলেই ঘাটের কাছে গিয়ে দাঁড়ালো, কিন্তু কোনো মাঝি তাদের গুহার কাছে নিয়ে যেতে মোটেই রাজি হলো না। বিমল বলল, আচ্ছা, তাহলে তোমরা নৌকা ছেড়ে নেমে দাঁড়াও, আমরাই দাঁড় বেয়ে গুহার কাছে যাব। শোনো, তোমরা পুরো ভাড়াই পাবে। এই বন্দোবস্তে মাঝিদের আপত্তি হল না। বিনয়বাবু হাল ধরলেন এবং দাঁড় নিয়ে বসল বিমল ও কুমার। নৌকা ভেসে চলল ছোট্ট পাহাড়ের দিকে। প্রথমেই তারা পাহাড়টাকে একবার প্রদক্ষিণ করল। তার চারদিকেই রোদে উজ্জ্বল নদীর জল নেচে নেচে খেলা করছে। পাহাড়টা একেবারে ন্যাড়া, তার রুক্ষ কালো গায়ে সবুজের আঁচটুকু পর্যন্ত নেই। তারই টঙের ওপর স্থির হয়ে বসে আছে একটা শকুন। পাহাড়ের একদিকে রয়েছে সেই গুহাটা। এখন জোয়ার নয় বলে গুহার ওপর দিকটা খিলানের মতো জলের উপরেই জেগে রয়েছে। গুহার মুখ চওড়ায় 10-12 ফুটের বেশি নয়। নৌকো গুহা মুখে গিয়ে উপস্থিত হল। তার ভেতরটা ঘন ছায়ায় ভরা, সর্বদাই সেখানে সন্ধ্যার আলো আধার বিরাজ করে। ওরা সকলেই নৌকার ওপর হেঁট হয়ে পড়ে গুহার ভেতরটা দেখবার চেষ্টা করল, কিন্তু ভিতরে শুধুই জল থই থই করছে। ভালো করে কিছু দেখাও গেল না, সন্দেহজনক কিছু আছে বলে তো মনেও হলো না। কুমার বলল, কিন্তু বিমল, এখানে কেমন একটা আষ্টে গন্ধ পাওয়া যাচ্ছে না? কাছে কুমির থাকলে কিন্তু এরকমই গন্ধ পাওয়া যায়। বিমল শুধুমাত্র মুখে আওয়াজ করল, তারপর দাঁড়টা যথাসম্ভব বাড়িয়ে দিয়ে গুহার ভিতরকার দেওয়ালে ঠুকে ঠুকে পরীক্ষা করতে লাগল। বিনয়বাবু, সাবধান বিমল! আচম্বিতেই তাদের নৌকোখানা তীব্র বেগে পিছু হটে গুহার মুখ থেকে খানিক তফাতে গিয়ে পড়ল। সঙ্গে সঙ্গেই সকলে মহাবিস্ময়ে হুমড়ি খেয়ে জলের ভিতর তাকিয়ে দেখল, কিন্তু কিছুই দেখা গেল না। কুমার বলল, বিমল, জলের ভিতর থেকেই কে যেন ভীষণ ধাক্কা মেরে এই নৌকোখানাকে যেন দূরে ঠেলে দিল। হ্যাঁ, কিন্তু কে সে কুমার? কুমির যে এমন করে নৌকা ঠেলে দিতে পারে এ কথা তো আগে কখনো শুনিনি। কিন্তু সে যেই হোক বিমল, আমরা যে এখানে থাকি এটা সে চায় না। আচ্ছা বিমল, আমরা কি আবার নৌকো নিয়ে গুহার দিকেই ফিরে যাব? না বিনয়বাবু, থাক, আমরা এবার ওই পাহাড়ে গিয়ে উঠব। পাহাড়ের নিচের দিকটা নদীর জল লেগে লেগে এমন পিছল হয়ে আছে যে তার উপর দিয়ে উপরে উঠতে তাদের বিশেষ বেগই পেতে হল। বিনয়বাবু, সাবধানে। হ্যাঁ হ্যাঁ কুমার, সাবধানে। ঠিক আছে বিনয়বাবু, খুব পিছল কিন্তু। পাহাড়ের উপরে মানুষের আবির্ভাব দেখে শকুনটা বিরক্ত হয়ে উড়েই গেল। বিনয়বাবু বললেন, বিমল, এই ন্যাড়া পাহাড়ের টুকরোর ওপর একটা মাছিও তো লুকিয়ে থাকতে পারে না, তবে এখানে এসে লাভ কি হলো? বিনয়বাবু, আমরা ওই গুহার পাশে গিয়ে দাঁড়ালে ভালো করে দেখবার সুযোগ পাব। গুহার পাশেই রয়েছে মস্ত একখানা পাথর, জল থেকে হাত চারে কুচু। কুমার তার উপরে গিয়ে জলের ধারে পা ঝুলিয়ে বসে পড়ল। বিমল আর বিনয়বাবুও তারই পাশে গিয়ে বসলেন। আমিও এখানে একটু বসি। বসো বিমল। বিমল স্থির চোখে গুহার দিকে তাকিয়ে বলল, ওই গুহার ভিতরে অনায়াসেই কোনো জলচর জীব লুকিয়ে থাকতে পারে, কিন্তু বিনয়বাবু, আপনি যে চিৎকার শুনেছিলেন, কোনো জলচর জন্তুর পক্ষে কি সেরকম চিৎকার করা সম্ভব? না না বিমল, না, সে হচ্ছে মানুষের কণ্ঠে অমানুষিক চিৎকার। বিনয়বাবু ঘাড় নেড়ে বললেন, হ্যাঁ, বেশ বুঝতে পারছি। এই ভাটার সময়ও গুহার ভেতরে ডুবজলই রয়েছে। কোনো মানুষ নিশ্চয়ই ওখানে বাস করতে পারে না বিনয়বাবু, তাই না? কোনো মানুষ ওখানে বাস করুক বা নাই করুক, কিন্তু ওই চিৎকারটা এখানেই উঠেছিল বলে আমার সন্দেহ হয়। সেদিনের সেই চিৎকার, তারপরে ঘাটের ওপরে সেই নরহত্যা, তারপর ধরুন আজকের এই নৌকায় ধাক্কা মারার ব্যাপার, এই তিনটের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা আমাদের এখন সেই বিচারই করতে হবে। বিমল, বিমল, কে আমার পা ধরে টানছে? বিমল! কুমার!
হঠাৎই কুমার চমকে পাথরের একটা কোণ দুই হাতে চেপে ধরে আর্তস্বরে বলল। বিমল জলের দিকে একবার উকি মেরেই চোখের পলক পড়তে না পড়তেই পকেট থেকে রিভলভারটা বার করে উপরে উপর দুবার গুলি ছুড়ল। তারপরই এক বুক কাঁপানো গগনভেদী ভয়ঙ্কর চিৎকার। বিনয়বাবুও জলের দিকে হুমড়ি খেয়ে পড়লেন, কিন্তু তিনি দেখলেন কেবল মস্ত একটা ছায়া জলের ভিতরে সাঁকড়ে মিলিয়ে গেল এবং জলের উপর ভেসে উঠল খানিকটা রক্ত। কুমারও তাড়াতাড়ি পা গুটিয়ে নিয়ে হতভম্বের মতোই বিমলের দিকে তাকিয়ে দেখল। তার মুখের ভাব উদ্ভ্রান্তের মতো। তারপর সে নিজেকে সামলে নিয়ে বলল, বিমল, বিমল, জলের ভেতর থেকে কে যেন আমার পা ধরে টানছিল। তুমি কিছুই দেখনি কুমার? না, দেখবার সময় পেলাম কোথায়? খালি এইটুকু বুঝতে পারছি আমার পা ধরেছিল মানুষেরই দুখানা হাত। বিমল অভিভূত কণ্ঠে বলল, কুমার, আমিও যা দেখেছি হয়তো সেটা মানুষেরই মুখ, কিন্তু মানুষের মুখের চেয়ে অন্তত 2.5 গুণ বড়। তার চোখ, নাক, ঠোঁট, গলা, হাত সবই আছে, অথচ তার কিছুই সত্যিকারের মানুষের মতন নয়। সে এক ভয়ানক অসম্ভব দুঃস্বপ্ন কুমার। এই দেখো, আমার গায়ে এখনো কাটা দিচ্ছে। নৌকো আবারও পাহাড় ছেড়ে তীরের দিকে ফিরল। বিনয়বাবু বললেন, জানো, পৃথিবীতে চিরদিনই এক বিচিত্র জীবের কথা শোনা যায়। সাহেবরা যাকে বলে মারমেড, আর আমরা বাঙালিরা বলি মৎস্য নারী। ভারতের নানা স্থানে সেখানে মন্দিরের গায়ে ওই রকম জলবাসী আর এক জীবের, অর্থাৎ নাগকন্যাদের মূর্তি দেখা যায়। মৎস্য নারীদের দেহের উপর দিক হয় মানুষের মতো, আর নিচের দিকটা হয় মাছের মতো। নাগকন্যাদেরও উপরের দিক মানুষের মতো দেখতে হলেও তাদের নিচের দিকটা হয় সাপের মতো। কিন্তু তারা তো কল্পনা জগতের জীব বিনয়বাবু। কুমার, আগে শোনো। অনেক নাবিক অজানা সমুদ্র থেকে ফিরে এসে অনেকবারই এই মৎস্য নারীদের কথা বলেছে, আর পণ্ডিতরা বরাবরই ঠাট্টা করেই সেসব উড়িয়ে দিয়েছেন। কিন্তু সেদিন স্টেটসম্যান কাগজে দেখলাম এইবারে অবিশ্বাসী ওই পণ্ডিতদের মুখ একেবারে বন্ধ। তা কিরকম? তাহলে শোনো, সিয়েরা লিওনের ডক্টর গ্রাহাম মৎস্য নারীর একটি মমি, অর্থাৎ রক্ষিত একটা দেহ নিয়ে ইংল্যান্ডে এসেছিলেন। তার মৃত্যুর পর এক দোকানদার ওই দেহটি কিনেছে। তারপর বড় বড় বৈজ্ঞানিক আর জীবতত্ত্ববিদ পণ্ডিতরা প্রত্যেকেই পরীক্ষা করে বলেছেন ওটি যে একদা জীবন্ত কোনো জীবের মৃতদেহ সে বিষয়ে সন্দেহ করবার কোনো উপায় নেই। এটিও অর্ধ মৎস্য আর অর্ধ মানবীর দেহ। এরপরেও মৎস্য নারীকে আর কল্পনা বলে উড়িয়ে দেওয়া চলে কি? বিনয়বাবু, কিন্তু আমি আজ যে জীবটাকে দেখলাম তার নিচের দিকটা জলের তলায় ঢাকা ছিল, আর তার মুখে ছিল একরাশ দাড়ি গোঁফ। সে নারী নয় বিনয়বাবু। বিমল, মৎস্য নারী যদি থাকে তবে মৎস্য নরও আছে। কুমার হেসেই বলল। বিনয়বাবু বললেন, হ্যাঁ, হয়তো এ জীবটাও বানের টানে বা অন্য কোনো কারণে হঠাৎই ব্রহ্মপুত্রের জলে এসে পড়েছে। দিনের বেলায় গুহার ভেতরে লুকিয়ে থাকে, আর রাত্রে বেরিয়ে স্বদেশে ফিরতে না পেরে কেঁদে কেঁদে ঘুরে বেড়ায়। কিন্তু এর পরেও তার কান্না আর কেউ কোনোদিন শুনতেই পায়নি। তবে তার কারণ কি? বিমলের রিভলভার? হ্যাঁ কুমার, অনেকদিন বসে বসে গায়ে হাত পায়ে তো ব্যথা হয়ে গেল ভাই। কোনো খবর নেই, কোনো অ্যাডভেঞ্চার নেই, কি যে করি। শোনো না, শিকারে যাবে? তুমি তো বলেছিলে তোমার এক মেসমশাই কুচবিহারে বড় চাকরি করেন, তার ওখানে তো যাওয়া যেতেই পারে। আরে বা বিমল, বা একেবারে আমার মনের কথা বলেছ। চলো বেরিয়ে পড়া যাক। তাহলে এবার উত্তরবঙ্গ, এবার শিকার। কুচবিহার থেকে মোটর ছুটছে। আলিপুর গেল, কুমারগ্রাম পিছনে পড়ে রইল। এখন জয়ন্তীর দিকে অগ্রসর হচ্ছে। বিমল ও কুমার শিকারে বেরিয়েছে। কুমারের মেসমশাই কুচবিহারে
বড় চাকরি করেন, আর তারই নিমন্ত্রণে কুমার ও তার বন্ধু বিমল কুচবিহারে এসে আজ কিছুদিন ধরে বাস করছে। তাদের শিকারের তোড়জোড়ও কুমারের মেসমশাই নিজে হাতেই করে দিয়েছেন। জয়ন্তীতে কুচবিহারের মহারাজার শিকারের একটা ঘাঁটি বা আস্তানা আছে। স্থির হয়েছে বিমল কুমার দিন 2-3 সেখানে থাকবে এবং শিকারের সন্ধান করবে। জয়ন্তীর অবস্থান হচ্ছে কুচবিহার ও ভুটানের সীমান্তে, আর এখানকার নিবিড় বনে বাঘ ও অন্যান্য হিংস্র জন্তুর কোনো অভাব নেই। শীতের বিকাল, রোদের আঁচ কমে আসার সঙ্গে সঙ্গেই পাহাড়ের শীতের আমেজ একটু একটু করে যেন বেড়ে উঠছে। ধুলোই ধূসরিত আঁকাবাঁকা পথের দুই পাশে চাষাদের গ্রামগুলো গাছপালার ছায়ায় যেন গা এলিয়ে দিয়েছে। এপাশে ওপাশে বুনো কুলগাছের ঝোপের পর ঝোপ। মাঠে মাঠে যে গরুগুলো চড়ছে তাদের কোনো কোনোটা মোটর দেখে নতুন কোনো দুষ্টু জন্তু ভেবে লেজ তুলে তেড়ে আসছে, এবং দেশি কুকুরগুলোও গাড়ির শব্দে ঘুম ভেঙে যাওয়াতে খাপ্পা হয়ে ঘেউ ঘেউ করে ধমকের পর ধমক দিচ্ছে ওদের। এইসব দেখতে দেখতে ও শুনতে শুনতে সন্ধ্যার ছায়া ঘন হয়ে উঠল এবং গাড়িও জয়ন্তীর ঘাটিতে গিয়ে পৌঁছল। একতলার সমান উঁচু শাল কাঠের খুঁটির ওপর শিকারের এই ঘাটি বা কাঠের বাংলো। একজন কুচবিহারী রক্ষী থাকে এখানে। আগেই তাকে খবর দেওয়া হয়েছিল। সে এসে গাড়ি থেকে মোটমাট নামিয়ে নিতে লাগল। একটা কাঠের সিঁড়ি দিয়ে বিমল ও কুমার বাংলোর ওপর গিয়ে উঠল। সেখান থেকে চারদিকের দৃশ্য টার্নারের আঁকা একখানা ছবিরই মতো। একদিকে ভুটানের পাহাড় আকাশের দিকে মুকুট পরা মাথা তুলে সগর্বে দাঁড়িয়ে আছে, এবং তার নিচের দিকটা গভীর জঙ্গলে ডুব দিয়ে একেবারে অদৃশ্য। অস্তগত সূর্যের ফেলে যাওয়া খানিকটা রাঙা রং তখনও আকাশকে উজ্জ্বল করে রাখবার জন্য ব্যর্থ চেষ্টা করছিল। পাতলা অন্ধকারে চারদিক ঝাপসা হয়ে গেছে। পৃথিবীর সমস্ত শব্দ যেন ক্রমেই ঝিমিয়ে পড়ছে, এবং বহু দূর থেকেই মাঝে মাঝে ভেসে আসছে 2-1টা গরুর হাম্বা রং। বিমল এই পাহাড় আর অরণ্যের দিকে তাকিয়ে বলল, কুমার, ও জঙ্গলে কেবল বাঘ নয়, হাতিও থাকতে পারে। আরে বা, ভালোই তো বিমল। কলকাতায় অনেক দিন ধরে লক্ষ্মী ছেলের মতোই হাত গুটিয়ে বসে আছি, তাই একটুখানি নতুন উত্তেজনা আমাদের দরকার হয়েছে, তাই না? হ্যাঁ, যা বলেছ। কিন্তু সেবারের উত্তেজনা এলো সম্পূর্ণ নতুন রূপ ধরে, অপ্রত্যাশিতভাবে। কুচবিহারি শীত ভুটানের সীমান্তে দার্জিলিংয়ের প্রায় কাছাকাছি যায়। সন্ধ্যার অন্ধকার সঙ্গে করে যে শীত নিয়ে এলো, 3টে পুরু গরম জামার ওপর মোটা আলোয়ান চাপিয়েও তার আক্রমণ মোটেই ঠেকানো যায় না। রক্ষীটি ঘরের ভেতরে এসে জিনিসপত্র গুছোচ্ছে। বিমল তাকে ডেকে জিজ্ঞাসা করল, ওহে, তোমার নাম কি শুনি? আগে শ্রী নিধিরাম দাস। আচ্ছা, তার নিধিরাম, তুমি এখানে কতদিন আছো? আগে বাবু, অনেক দিন। কাল ভোরে আমরা যদি বেরোই, কাছাকাছি কোথাও শিকার পাওয়া যাবে? আগে বাবু, ওই জঙ্গলে বরাহ তা তো পাওয়া যাবেই, বাঘও আছে। কাল রাতেই আমি বাঘের ডাকও শুনেছি। আজ সকালে উঠে দেখেছি কাছেই একটা ঝোপে বাঘে গরু মেরে আধখানা খেয়ে ফেলে রেখে গেছে। বাহ, তাহলে গরুর আধখানা খাওয়ার লোভে বাঘটা হয়তো বেশি দূর যায়নি। তার নিধিরাম, জঙ্গল ঠেঙাবার জন্য কাল আমাদের গোটা কয়েক লোক দিতে পারো? হ্যাঁ, লোক পাওয়া যে শক্ত হবে হুজুর। নিধিরাম একটু ভেবেই বলল, কেন? আমরা তাদের ভালো বকশিস দেব। হ্যাঁ, সে তো জানি হুজুর। হপ্তাখানেক আগে হলে যত লোক চাইতেন দিতে পারতুম, কিন্তু এখন ডবল বকশিস দিলেও বোধ হয় লোক পাওয়া যাবে না হুজুর। বিমল এবার বিস্মিত স্বরে বলল, সে কি? কেন নিধিরাম? হপ্তাখানেকের মধ্যে এখানে বাঘের উপদ্রব বড় বেড়ে গিয়েছে নাকি? নিধিরাম মাথা নেড়ে বলল, না হুজুর, বাঘের সঙ্গে থেকে এখানকার লোকের কাছে বাঘ গা সওয়া হয়ে গেছে।
কারণ ওই সব বাঘই তো মানুষ খায় না। কুমার এগিয়ে এসে বিমলের হাতে এক পেয়ালা কফি দিয়ে বলল, নিধিরাম, তোমার কথার মানে তো বুঝতে পারছি না। বাঘের ভয় নেই, তবু লোক পাওয়া যাবে না কেন? হুজুর, এই বনে এক নতুন ভয় এসেছে। নিধিরাম শুষ্ক স্বরে বলল, নতুন ভয়? বিমল, নিধিরাম বোধহয় পাগলা হাতির কথা বলছে। না না হুজুর, বাঘও নয়, পাগলা হাতি টাতিও নয়, এ একেবারে একদম নতুন ভয়। এ ভয় যে কি, এর চেহারা যে কি রকম, না হুজুর, কেউ তা জানে না। এই নতুন ভয় ওই পাহাড় থেকে নেমে এই বনে এসে ঢুকেছে। বিমল ও কুমারের বিস্ময়ের সীমা রইল না। তারা পরস্পরের সঙ্গে কৌতূহলী দৃষ্টি বিনিময় করল। নিধিরাম বলল, জানেন হুজুর, এ নতুন ভয় এসে 1 হপ্তার ভেতর 3 জন মানুষরে প্রাণে মেরেছে। হ্যাঁ। বলো কি? আগে হ্যাঁ হুজুর, সিদাম একদিন বনের ভেতর গেছিল। হঠাৎ সে চিৎকার করতে করতে বন থেকে বেরিয়ে এলো। তারপরই ধরাস করে মাটিতে পড়ে মরে গেল। সকলে ছুটে গিয়ে দেখলো তার ডান পায়ের ডিমে একটা বান বিঁধে আসে। বান? সে কি বান? হ্যাঁ হুজুর, বান। ছোট্ট একটা বান, 1 বিঘতের চেয়ে বড় হবে না। কোনো মানুষ ধনুক থেকে না, সেরম বান তো সরে না হুজুর। আচ্ছা আচ্ছা, তারপর? কুমার প্রায় রুদ্ধশ্বাসে বলল, 3 4 আগে আর এক কাঠুরেও দুপুরবেলা বনের ভিতর থেকে তেমনি চেঁচাতে চেঁচাতে বেরিয়ে এসে মাটির ওপর ছটফট করতে করতে মারা পড়ল। হুজুর, তারও গোড়ালির ওপর তেমনি একটা ছোট বান বিঁধেছিল। তারপর? তারপর? কাল বনের ভিতর আমাদের গায়ের অসীমুদ্দির লাশ পাওয়া গেছে। হ্যাঁ হুজুর, তার পায়ের ওপরেও বেঁধা ছিল সেই রকমই একটা ছোট্ট বান। বলুন হুজুর, এর পরেও কি আর কেউ ওই বনের ভেতর যেতে ভরসা করে? বিমল ও কুমার স্তব্ধভাবে কফির পেয়ালায় চুমুক দিতে লাগল। শূন্য পেয়ালাটা রেখে দিয়ে বিমল ধীরে ধীরে বলল, হ্যাঁ নিধিরাম, তুমি যা বললে তা ভয়ের কথাই বটে। 3-3টে মানুষের প্রাণ যাওয়া সে কি যে সে কথা? কিন্তু যারা এই খুন করেছে তাদের কি কোনো সন্ধানই পাওয়া যায়নি? কিছু না হুজুর, লোকে বলে এ মানুষের কাজই নয়। এত ছোট বান কোনো মানুষ কখনো সুরেছে বলে না, শোনা যায়নি হুজুর। প্রত্যেক বানিয়ে এসে বিঁধেছে পায়ের ওপর, আর এটাও একটা ব্যাপার। আগে হ্যাঁ হুজুর, কোনো বাণী পায়ের ডিম সারিয়ে তো ওপরে ওঠেনি। কাজেই বোঝা যাচ্ছে বানের মুখে বোধহয় বিষ মাখানোই ছিল। হ্যাঁ, কবরেজ মশাইও ওই লাশগুলো দেখে ওই কথাই বলেছেন। একটা বান দেখতে পেলে ভালোই হতো। দেখবেন হুজুর, আমি এখনই একটা বান নিয়ে আসছি। কথাটা বলেই নিধিরাম ঘর থেকে বেরিয়ে গেল। বিমল জানলা দিয়ে কুয়াশা মাখা ম্লান চাঁদের আলোয় অস্পষ্ট অরণ্যের দিকে তাকিয়ে বলল, কুমার, অ্যাডভেঞ্চার বোধহয় আমাদেরকে অনুসরণই করে। কাল আমরা ওই বনের ভেতর প্রবেশ করব। কে জানে, শিকার করতে গিয়ে আমরাই না কারো শিকার হয়ে যাই। কিন্তু বিমল, এমন অকারণে নরহত্যা করবার তো কোনো অর্থই হয় না। হ্যাঁ, তা ঠিকই। হয়তো বনের ভেতর কোনো পাগল আড্ডা গেড়ে বসেছে, নইলে এত জায়গা থাকতে পাই বা বান মারবে কেন? এমন সময় নিধিরামের পুনঃপ্রবেশ। তার হাতে একটা কাগজের মোড়ক। সে খুব ভয়ে ভয়ে সেটাকে বিমলের হাতে সমর্পণ করল। এই নিন হুজুর। বিমল মোড়কটা খুলে টর্চের তীব্র আলোতে জিনিসটা অনেকক্ষণ ধরে পরীক্ষা করল। কুমারও তার পাশে দাঁড়িয়ে সাগ্রহে ঝুঁকে পড়ে দেখতে লাগল। মুখে বিস্ময়ের স্পষ্ট আভাস জাগিয়ে বিমল বলল, কুমার, দেখছ? কি বিমল? এ তো বানের মতো মোটেই দেখতে নয়। এ যে ঠিক ছোট্ট একটা খেলাঘরের বর্ষার মতোই দেখতে। দেখো। সত্যিই তাই। 1 বিঘত লম্বা পুচকে একটা কাঠি।
আর তার ডগায় খুব ছোট্ট একটা ইস্পাতের চকচকে ফলা, অবিকল বর্ষার মতোই দেখতে। কুমার বলল, আচ্ছা বিমল, মানুষ যদি খুব দূর থেকে এই একরত্তি হালকা বর্ষাটা ছোড়ে, তাহলে নিশ্চয়ই তার লক্ষ্য স্থির থাকবে না। বিমল ভাবতে ভাবতে বলল, তাই তো। এ যে মনের মধ্যে বড় ধাঁধা লাগিয়ে দিল কুমার। তা হ্যাঁ নিধিরাম, বনের মধ্যে অছিমুদ্রির লাশ যেখানে পাওয়া গিয়েছে, অন্তত সেই জায়গাটা আমাদের দেখিয়ে আসতে পারবে তো? হ্যাঁ, তা যেন পারবো, কিন্তু হুজুর, এর পরেও কি আপনারা ওই ভুতুরে বনে যেতে চান? বলল নিধিরাম। বিমল হেসে বলল, ভয় নেই নিধিরাম, ভয় নেই। এত সহজে মরবার জন্য ভগবান আমাদের পৃথিবীতে পাঠাননি। তুমি নিশ্চিন্তে থাকো। আর হ্যাঁ শোনো, আমরা কাল সকালেই ওই বনের ভেতরেই ঢুকতে চাই। কুমার, আমাদের শিকারি বুট পরতে হবে, কারণ এই অদ্ভুত শত্রু দৃষ্টি হাঁটুর নিচে পায়ের ওপরই, বুঝলে? ওইটুকু পলকা কাঠির তীর বা বর্ষা, সেটা যে শিকারি বুট ভেদ করতে পারবে না, বিমল এটা বেশ বুঝতে পেরেছিল। শরীরের অন্যান্য স্থানেও তারা ডাবল করে জামা প্রভৃতি চড়িয়ে দুটো পা পর্যন্ত ঝোলা ওভারকোট পরে নিল। বিমল বলল, সাবধানের মার নেই কুমার, কি জানি কি হয় বলা তো যায় না। উপরই উপর দুই দুই পেয়ালা কফি পান করে হাড় ভাঙা শীতের ঠকঠকানি যতটা সম্ভব কমিয়ে বিমল কুমার বাংলো থেকে নিচে নেমে এলো। সামনের বনের মাথায় দূরে তখনও কুয়াশার পাতলা মেঘ জমে আছে। কাঁচা রোদ চারদিকে সোনার জল ছড়া দিচ্ছে, আর ভোরের পাখিদের মনের খুশি আকাশে বাতাসে ছড়িয়ে যাচ্ছে গানে গানে। বিমল ও কুমারের মাঝখানে থেকে নিধিরাম ভয়ে ভয়ে চারদিকে তাকাতে তাকাতে এগিয়ে আসছিল। তার ভাব দেখলেই স্পষ্ট বোঝা যায়, সামান্য বিপদের আভাস পেলেই সে সর্বাগ্রে অদৃশ্য হবার জন্য প্রস্তুত হয়েই আছে। একটা পায়ে চলা পথ ধরে তারা যখন একেবারে বনের কাছে এসে পড়ল, নিধিরামের সাহসে আর কুলালো না। হঠাৎই হেঁট হয়ে সেলাম ঠুকে সে বলল, ও হুজুর, ওই সেলাম হুজুর। হুজুর, আমার ঘরে বউ আসে, ছেলে বলে আসে, আমি গুহারের মতো প্রাণ দিতে পারবো না হুজুর। কুমার হেসে বলল, নিধিরাম, তোমাকে বলি দেওয়ার জন্য ধরে আমরা আনিনি, খালি দেখিয়ে দিয়ে যাও অছিমুদ্রির লাশটা কোথায় পাওয়া গিয়েছিল। ওইখানে হুজুর, ওইখানে বনের ভিতর ঢুকেই এই পথটা যেখানে ডান দিকে মোড় ফিরে গেছে, ঠিক সেইখানেই। ও হুজুর, আমি আসি হুজুর, আসি। কথাটা বলেই নিধিরাম সেলাম ঠুকতে ঠুকতে তাড়াতাড়ি সরে পড়ল। বিমল ও কুমার আর কিছু না বলে নিজেদের বন্দুক আর রিভলভার ঠিক আছে কিনা পরীক্ষা করে দেখল। তারপর অতি সাবধানে বনের ভেতর প্রবেশ করল। আর সকল বন যেমন হয় এও তেমনি। বড় বড় গাছ তাদের ঝাঁকড়া ডালপাতা ভরা মাথাগুলো পরস্পরের সঙ্গে ঠেকিয়ে যেন সূর্যের আলো ভেতরে ঢুকতে না পারে সেই চেষ্টাই করে যাচ্ছে। গাছের ডালে ডালে ঝুলছে অজানা বন্য লতা, এবং গাছের তলার দিক অদৃশ্য হয়ে গেছে ঝোপে ঝোপে আগাছাতে। কিন্তু সব বন যেমন হয় এও তেমনি বন বটে। তবু এখানকার প্রত্যেক দৃশ্যের আর প্রত্যেক শব্দের মধ্যে এমন একটা অদ্ভুত রহস্য মাখানো আছে, এই বনকে যা সম্পূর্ণ নতুন আর অপূর্ব করে তুলেছে। নিধিরামের বলা সেই পথ যেখানে ডান দিকে মোড় ফিরেছে, সেখানে রয়েছে একটা মস্ত বড় ঝোপ। সেইখানেই দাঁড়িয়ে পড়ে বিমল বলল, এইখানেই অছিমুদ্দি পৃথিবীর খাতা থেকে নাম কাটিয়েছে। কুমার, এ ঝোপে অনাসেই প্রকাণ্ড একটা বাঘ থাকতে পারে, কিন্তু লুকিয়ে আক্রমণ করবার পক্ষে একটা চমৎকার জায়গা। কুমার সন্দিগ্ধ দৃষ্টিতে একবার ঝোপটার দিকে তাকাল, তারপরই হঠাৎই একটানে বিমলকে সরিয়ে উত্তেজিত অথচ মৃদু কণ্ঠে বলল, বিমল, বিমল, ওই ঝোপে দেখো, সত্যি বাঘ রয়েছে। চোখের নিমেষে দুজনেই তাদের বন্দুক তুলে তৈরি হয়ে দাঁড়াল। বিমল বলল, কুমার, কই বাঘ? বিমল, ঝোপের বাঁ পাশের তলার দিকে চেয়ে দেখো। ঝোপের তলায় বড় বড় ঘাসের ফাঁক দিয়ে আবছা আলোতে মস্ত একটা বাঘের মুখ দেখা গেল।
মাটির উপরে মুখখানা স্থির হয়ে পড়ে আছে। এমন উজ্জ্বল ভোরের আলোতেও ব্যাঘ্রমশায়ের তাহলে সুখনিদ্রা ভঙ্গ হয়নি। তারা দুজনেই সেই মুখখানাকে লক্ষ্য করে একসঙ্গেই বন্দুক ছুড়ল। কিন্তু অদ্ভুত ব্যাপার, বাঘের মুখখানা একটুও নড়ল না। দুটো বন্দুকের ভীষণ গর্জনে যখন সারা বন কেঁপে উঠল, গাছের উপরকার পাখিগুলো সভয়ে কলরব করতে করতে যখন চারদিকে উড়ে পালালো, তখন বিমলকুমার বাঘের মুখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়েছিল বলে আর একটা বিচিত্র ব্যাপার দেখতে পেল না। বন্দুকের শব্দ হওয়ার সঙ্গে সঙ্গেই আশপাশে ঝোপের তলাকার দীর্ঘ ঘাসবনগুলো হঠাৎই যেন জ্যান্ত হয়ে উঠল, যেন তাদের ভিতর দিয়ে অনেকগুলো ছোট ছোট জীব চমকে এদিক ওদিক ছুটে পালাচ্ছে। সেগুলো খরগোশও হতে পারে, সাপও হতে পারে। বিমল আশ্চর্য হয়েই বলল, ব্যাপার কি হলো কুমার? ঘুমন্ত বাঘ গুলি খেয়েও একটুও নড়ল না, তবে কি ওটা মরা বাঘ? দুজনেই পায়ে পায়ে এগিয়ে গেল। তারপর বন্দুক দিয়ে ঝোপটা দুভাগ করে উকি মেরে দেখল। হ্যাঁ, বাঘটা সত্যি সত্যিই মরে একেবারে আড়ষ্ট হয়ে পড়ে আছে। তার সর্বাঙ্গে ভনভন করছে মাছির পাল। হঠাৎই কুমার হেঁট হয়ে হাত বাড়িয়ে বাঘের তলপেট থেকে কি একটা জিনিস যেন টেনে বার করল। তারপরই সেটাকে বিমলের চোখের সামনে উঁচু করে তুলে ধরল। বিমল অবাক হয়ে দেখল, সেই ছোট্ট কাঠের ডগায় এতটুকু একটা বর্ষার ফলা চকচক করছে। বিমল বলল, সেই খুদে বর্ষা আর সেই মারাত্মক বিষ। কুমার, এ বনে বাঘের নিস্তার নেই। বিমল, বর্ষাটা ছিল বাঘের তলপেটে, কিন্তু অমন জায়গায় বর্ষা মারল কেমন করে? বিমল খানিকক্ষণ ভেবে বলল, দেখো কুমার, ব্যাপারটা বড়ই রহস্যময়। এতটুকু হালকা বর্ষা দূর থেকে নিশ্চয়ই কেউ ছুটতে পারে না। 3 জন মানুষ মরেছে, প্রত্যেকেই চোট খেয়েছে হাঁটুর নিচে, বাঘটাও তলপেটে চোট খেয়েছে। সুতরাং বলতে হয় যে এই বর্ষা ছুটছে যে, সে নিশ্চয়ই ছিল বাঘের পেটের নিচে। কুমার, হয়তো বনের এই অজানা বিপদ থাকে নিচের দিকেই ঝোপঝাপে লুকিয়ে। কিংবা বিমল, বাঘটা যখন চিত হয়ে শুয়েছিল, বর্ষা মারা হয়েছে হয়তো তখনই। আচম্বিতেই বিমলের চোখ পড়ে গেল কুমারের শিকারী বুটের ওপর। সচকিত স্বরেই সে বলে উঠল, কুমার কুমার কুমার, তোমার জুতোর দিকে তাকিয়ে দেখো কুমার। কুমার হেঁট হয়ে সভয়ে দেখল, তার শিকারী বুটের ওপর বিঁধে রয়েছে একটা ছোট্ট বর্ষা। আতকে উঠেই তখনই সেটাকে টান মেরে বের করে সে ছুঁড়ে ফেলে দিল। বিমল বলল, ও বর্ষা নিশ্চয়ই তোমার বুটের চামড়া ভেদ করতে পারেনি, কারণ তোমার পায়ের মাংস ভেদ করলে তুমি নিশ্চয়ই যন্ত্রণা পেতে। ওহ বিমল, ভাগ্যে শিকারী বুট পরেছিলাম। কিন্তু কি আশ্চর্য বিমল, এই অদৃশ্য শত্রু তাহলে কোথায় লুকিয়ে আছে? বিমল কুমার সাবধানে উপরে নিচে আশেপাশে চতুর্দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করতে লাগল। কিন্তু উঁচু গাছের ডালে একটা ময়ূর, একটা হিমালয়ের পায়রা আর গোটা কয়েক শকুনি ছাড়া আর কোনো জীবকেই সেখানে আবিষ্কার করতে পারল না। বনের তলায় আলো আঁধারির মধ্যেও জীবনের কোনো লক্ষণই নেই। যদিও কেমন একটা অস্বাভাবিক রহস্যের ভাব সেখানকার প্রত্যেক আনাচ কানাচ থেকে যেন অপার্থিব ও অদৃষ্ট দৃষ্টি নিক্ষেপ করছে, এবং সুযোগ পেলেই যে কোনো মুহূর্তেই সে যেন ধারণাতীত মূর্তি ধারণ করে বাইরে আত্মপ্রকাশ করতে পারে। হঠাৎই সামনের লম্বা লম্বা ঘাসগুলো সরসর করে কাঁপতে লাগলো। তার ভিতর দিয়ে কি যেন ছুটে চলে যাচ্ছে, ঠিক যেন দ্রুত গতির একটা দীর্ঘ রেখা কেটে কেটে। মাটির থেকে টপ করে একটা নুড়ি পাথর তুলে নিয়ে কুমার সেই দিকেই ছুঁড়ে মারল, আর সঙ্গে সঙ্গেই ঘাসের কাঁপুনি যেন বন্ধ হয়ে গেল। বিমল, ওটা কি জন্তু, আমাকে দেখতেই হবে। কথাটা বলেই কুমার যেখানে নুড়ি ছুঁড়েছিল সেই দিকেই দৌড়ে গেল। তারপর পা দিয়ে ঘাস সরিয়ে হেঁট হয়ে দেখেই সবিস্ময়ে চিৎকার করে উঠল, বিমল, বিমল, এদিকে এসো বিমল, তাড়াতাড়ি। কি কি হয়েছে কুমার, কি দেখেছ? কিন্তু কুমার আর কোনো জবাব দিতে পারল না। সে যেন একেবারেই থ হয়ে গেছে। বিমলও তাড়াতাড়ি তার কাছে গিয়ে দাঁড়ালো, কিন্তু নিচের দিকে তাকিয়ে সেও যেন শিউরে উঠল। বলল, এ কি কুমার,
কুমার, এও কি সম্ভব? মাটির ওপর শুয়ে আছে অসম্ভব এক নকল মূর্তি। লম্বায় সে বড়জোর 1 বিঘত। কুমারের নুড়ির ঘায়ে মূর্তিটা তখন অজ্ঞান হয়ে গেছে। 1 বিঘত লম্বা বটে, কিন্তু তার ছোট্ট দেহের সবটাই অবিকল মানুষেরই মতো। মাথার চুল, মুখ, চোখ, ভুরু, নাক, চিবুক, সঙ্গে কান, হাত, পা, মানুষের যা যা থাকে তার শেষ সবই আছে। তার পাশে তার হাতের খুদে মুঠো খুলে পড়ে রয়েছে সেই রকমই একটা কাঠির বর্ষা। বিমল ও কুমার নিজেদের চোখকেই যেন বিশ্বাস করতে রাজি হচ্ছে না। বিমল সেই 1 বিঘতি মানুষটাকে 2 আঙুলে তুলে একবার নিজের চোখের সামনে ধরল। সেই 1 ফোঁটা মানুষের এতটুকু বুক তখনও নিঃশ্বাস প্রশ্বাসে বারবার উঠছে আর নামছে। বিমল 2 আঙুলে তুলে ধরতেই তার মাথাটা তারই কাঁধের ওপর লুটিয়ে পড়ল। শিউরে উঠে বিমল আবারও তাকে মাটিতে শুইয়ে দিল। কুমার কেমন যেন হতভম্বের মতোই বলল, বিমল, আমি স্বপ্ন দেখছি না তো? চিমটিকেটা দেখো না। না না কুমার, এও যদি স্বপ্ন হয় তাহলে তো আমরাও স্বপ্ন। বিমল, এবার বুঝেছি গ্রামবাসীর কথায়, নিধিরামের কথায়। পাহাড় থেকে নেমে এসে তাহলে এই রকমই একটা ভয়, মানে এই ভয়ই বনবাসী হয়েছে এখানে। হ্যাঁ, তাছাড়া আর কি বলা যেতে পারে? এদের চেহারাই খালি আমাদের মতো নয় কুমার। এই পকেট সংস্করণের মানুষ আমাদের মতোই বর্ষা তৈরি করে, তারপর ইস্পাতের ফলাও ব্যবহার করতে জানে, আবার বিষ তৈরি করে বর্ষার ফলায় মাখিয়ে বড় বড় শত্রুও মারতে পারে। সুতরাং এর বুদ্ধিও হয়তো মানুষেরই মতো। না, জানি না কুমার, এর দলের আর কত লোক এখানে লুকিয়ে আছে কে জানে। ওই যা কুমার, কুমার, কুমার! ইতিমধ্যেই কখন যে সেই 1 বিঘতি মানুষের জ্ঞান হয়েছে তারা কেউ তার টেরই পায়নি। যখন তাদের হুঁশ হলো তখন সেই পুতুল মানুষ তীর বেগে ঘাস জমির ওপর দিয়ে দৌড় দিয়েছে। ব্যর্থ আক্রোশে বিমল নিজের বন্দুকটা তুলে কেন যে গুলি ছুড়ল সে নিজেই জানে না। তবে এটা ঠিক যে সেই পুতুল মানুষকে হত্যা করবার জন্য নয়। কিন্তু যেমনি একটা গুরুম করে বন্দুকের শব্দ হলো, অমনি তাদের এপাশে ওপাশে, সামনে পিছনে লম্বা লম্বা ঘাসের বন যেন সচমকে হঠাৎই জ্যান্ত হয়ে উঠল। ঘাসে ঘাসে এলোমেলো দ্রুতগতির রেখার পর রেখা, যেন শত শত জীব লুকিয়ে লুকিয়ে চারদিকে ছুটে পালিয়ে যাচ্ছে। বিমলার কুমারও পাগলের মতো চতুর্দিকে ছুটোছুটি করতে লাগলো, অন্তত আর একটা পুতুল মানুষকে গ্রেপ্তার করবার জন্য। হ্যাঁ, কিন্তু মিথ্যা চেষ্টা। তারপরেও বিমল ও কুমার বহুবার সেই বনের ভেতর খুঁজতে গিয়েছিল, কিন্তু আর কখনোই পুতুল মানুষ সেই অঞ্চলে আর কোনোদিনই দেখা দেয়নি, বা বিষাক্ত বর্ষা ছুঁড়ে আমাদের মতো বড় বড় মানুষকে কোনোদিনই আর হত্যা করেনি। হ্যাঁ, বোধহয় বন ছেড়ে তারা আবারও পালিয়ে গিয়েছিল ভুটানের পাহাড়ি জগতে। ঘটনার কালক্রমে বিমল আর কুমার এতটাই বিস্মিত হয়েছিল যে তারা আর শিকার করবার জন্য অন্য কোনো জন্তুর দিকেও তাদের বন্দুক তুলতে পারেনি। কয়েকটা দিন সেই শিকার কুঠিতে থেকে তারপর আবার তারা ফিরে এসেছিল তাদের বাড়ি কলকাতাতে। যাক, শিকার তো অনেক হলো কুমার, এবার আবারও অখণ্ড অবসর। কি আর করা যাবে বলো, চলো দুজনে না হয় দাবা খেলেই সময় কাটাই। হ্যাঁ, ঠিকই আছে, উপায় আর কি বলো বন্ধু। বিমল ও কুমার হচ্ছে নিছকই অ্যাডভেঞ্চারের ভক্ত। সাধারণ গোয়েন্দাগিরি নিয়ে তারা কোনো দিন মাথা ঘামাত না, কিন্তু গোয়েন্দার প্রধান গুণ অর্থাৎ পর্যবেক্ষণ শক্তি, চিন্তাশীলতা আর নানা বিষয়ে অভিজ্ঞতা তাদের দুজনেরই ছিল যথেষ্ট। আর এইসব কারণে তারা মাঝে মাঝে খুব সহজেই এমন সমস্ত শক্ত মামলারও কিনারা করে ফেলতে পারত বড় বড় পেশাদার গোয়েন্দারাও যাদের মধ্যে তল খুঁজে পায়নি। এইরকমই কয়েকটা ঘটনার কথা আজ তোমাদের কাছে বলতে চাই। বিমল ও কুমারের সঙ্গে কি করে ইন্সপেক্টর সুন্দরবাবুর প্রথম পরিচয় হয়, এরই মধ্যে নিশ্চয়ই তা তোমরা ভুলে যাওনি। তাদের পরিচয়ের সেই ঘটনার কিছুদিন পরের কথা।
বিমল ও কুমার একদিন সকালে বেড়াতে বেড়াতে অকারণেই সুন্দরবাবুর থানায় গিয়ে হাজির হল। একটা টেবিলের ধারে সুন্দরবাবু চিন্তিত মুখে মাথার টাকে হাত দিয়ে চুপচাপ বসেছিলেন। পায়ের শব্দে মুখ তুলে দেখে বললেন, এই যে একেবারে যুগলের উদয়, তা ব্যাপার কি? হ্যাঁ? কুমার হেসে বলল, না কিছুই নাই সুন্দরবাবু, এই পথ দিয়েই যাচ্ছিলাম, ভাবলাম আপনার সঙ্গে দুটো গল্পগুজব করে যাই। আর গল্প করব? পোড়া অদৃষ্টে কি সে সুখ আছে কুমার? জানো, একটা বিচ্ছিরি মামলা নিয়ে মহা ঝঞ্ঝাটে পড়ে গেছি রে ভাই। তবু এসে যখন পড়েইছ, দু কাপ চা খেয়ে যাও। সুন্দরবাবু হতাশভাবেই বললেন। বিমল একটা চেয়ার টেনে বসে পড়ে জিজ্ঞাসা করল, তা সুন্দরবাবু, মামলাটা কি শুনতে পারি না? না, শুনে কোনো লাভই হবে না ভায়া। এ মামলার কিনারা করা এক কথায় অসম্ভব। তবু শুনতে দোষ কি? তাহলে শোনো, দিন কয় আগে আমারই এলাকায় এক রাত্রে হরেনবাবু নামে এক ভদ্রলোক খুন হয়েছেন। শুনে সকালে তদন্ত করতে গেলাম। ঘটনাস্থলে গিয়ে দেখি ঘরময় বইছে রক্তের ঢেউ, আর চারদিকে ছড়ানো কতকগুলো জিনিসপত্র। তারই মাঝখানে হরেনবাবুর দেহ পড়ে রয়েছে। তার মুখে, কাঁধে আর বুকে 3টে গভীর ক্ষত। সেগুলো ছোটার আঘাত বলেই মনে হলো। তারপর ঘরের অবস্থা দেখে বুঝলাম হত্যাকারীর সঙ্গে হরেনবাবু রীতিমতো জোঝাজুঝি করেছিলেন। মেঝেতে একটা মাঝারি আকারের ঘড়ি পড়ে রয়েছে, আর ঘড়িটা রাত 12টা বেজে বন্ধ হয়ে গেছে। তা দেখে বোঝা গেল ঠিক ওই সময় ঘটনাটা ঘটেছে। রক্তের মধ্যে পাওয়া গেল কতকগুলো নিখুঁত জুতোর ছাপ। হরেনবাবুর সঙ্গে ওই বাড়িতে তার ছোট ভাই সুরেন বাস করে। বাড়িতে ওরা দুজন ছাড়া আর একজন প্রায় কালা বুড়ো এক চাকর থাকে। ঘটনার সময় সে একতলার ঘরে শুয়ে ঘুমোচ্ছিল, তার কানে কোনো গোলমালি ঢোকেনি। বাড়ির সদর দরজা তাও ভেতর থেকেই বন্ধ ছিল। সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে হত্যাকারী কোনো জিনিসই চুরি করেনি। এবার বুঝলে? বাড়ি খানা তল্লাশ করতে করতে সুরেনের ঘরে পাওয়া গেল এক জোড়া রক্ত মাখা জুতো। সে জুতো তারই, আর সেই জুতোর সঙ্গে হত্যাকারীর পদচিহ্ন অবিকল মিলে গেল। খুব সহজেই মামলার কিনারা হলো ভেবে আমি তখনই সুরেনকে গ্রেপ্তার করলাম। কিন্তু সুরেনকে বোধহয় আমি আবারও ছেড়ে দিতে বাধ্য হব বিমল। কিন্তু কেন? বিমল বিস্মিত স্বরে বলল। বিমল, সুরেন বলে ঘটনার রাত্রে সে তার এক বন্ধুর বোনের বিয়েতে গিয়েছিল, বুঝলে? অনেক রাত পর্যন্ত খেটে খুঁটে সে সেখানেই নাকি শুয়ে পড়ে। তারপর দিন সকালে বাড়িতে ফিরে সেই প্রথম হত্যাকাণ্ড আবিষ্কার করে। সুরেনের এই বন্ধুর বাবা হচ্ছেন কলকাতা পুলিশেরই আর এক ইন্সপেক্টর, তার নাম অবনীবাবু। বন্ধ হয়ে যাওয়া ঘড়িটা দেখে তো আমরা জেনেইছি হত্যাকাণ্ড হয়েছে রাত 12টার সময়। আর সব ব্যবচ্ছেদ করে ডাক্তারও সেই মতই প্রকাশ করেছেন। কিন্তু ইন্সপেক্টর অবনীবাবু বলেন সুরেন সে রাত্রে তার বাড়ি ছেড়ে 1 মিনিটের জন্য বাইরে যায়নি, কাজ করেছে বন্ধুর বোনের বিয়েতে। কেবল অবনীবাবুই নন, বিবাহ সভায় আর যারা উপস্থিত ছিল তারা সকলেই এক বাক্যে এই সাক্ষ্যই দিয়েছে। তারপরেও আর সুরেনকে ধরে রাখি কি করে বলো তো বিমল? হ্যাঁ, বিশেষ তার সপক্ষে আর একটা মস্ত প্রমাণও রয়েছে। তাই নাকি? তা কি প্রমাণ? মৃত হরেনবাবুর হাতের মুঠোর মধ্যে গোছা কয়েক পাকা চুল পাওয়া গিয়েছে। চুলগুলো নিশ্চয়ই হত্যাকারীর। ধস্তাধস্তি করবার সময় হরেনবাবু যে হত্যাকারীর চুল চেপে ধরেছিলেন তাতে তো আর সন্দেহ থাকতে পারে না কি? কিন্তু সুরেনের মাথায় এক গাছাও পাকা চুল নেই। সুন্দরবাবু, চুলগুলো একবার আমাকে দেখাবেন? হ্যাঁ, কেন দেখাবো না? এই নিন। কথাটা বলে সুন্দরবাবু ছোট্ট একটা কাগজের মোড়ক এগিয়ে দিলেন। মোড়কটা খুলে বিমল বলল, সুন্দরবাবু, একটা ম্যাগনিফ্লাইং গ্লাস দিতে পারবেন? হ্যাঁ, তা যেন দিচ্ছি, কিন্তু অতটা খুঁটিয়ে দেখবার কিছুই নেই বিমল। ওগুলো পাকা চুল
আর সুরেন্দ্রের মাথার সব চুলই কালো। আপাতত তো এইটুকুই যথেষ্ট। বিমল ম্যাগনিফ্লাইং গ্লাসের সাহায্যে চুলগুলো পরীক্ষা করল, তারপর বলল, সুন্দরবাবু, এই চুলগুলো কি প্রমাণ দিচ্ছে জানেন? হত্যাকারীকে হরেনবাবু চিনতেন, আর খালি তার মাথার লম্বা পাকা চুলই নয়, মুখেও দাড়ি গোঁফ ছিল। হ্যাঁ, কি করে জানলে বিমল? সুন্দরবাবু ভয়ানক আশ্চর্য হয়েই বললেন, তারপরে বলবো। আচ্ছা সুন্দরবাবু, আপনি আর নতুন কিছু আবিষ্কার করতে পারেননি? না ভাই বিমল, না। ও হ্যাঁ, তবে হরেনবাবুর মৃত্যুর দিন 10 পরে প্রকাশ পেয়েছে তারই এক আত্মীয় মরবার সময় উইল করে তাদের 2 ভাইকে 1 লক্ষ টাকা করে দান করে গিয়েছেন। কিন্তু এই উইলের খবর তো তারা কেউ জানতেন না, কারণ হরেনবাবুর মৃত্যুর মোটে 4 দিন আগে ওই আত্মীয়টি মারা পড়েন। এখন অ্যাটর্নি বাড়ি থেকে এই খবর সবেমাত্র প্রকাশ পেয়েছে। বিমল অনেকক্ষণ চুপ করে থেকে বলল, তাহলে হরেনবাবুর অবর্তমানে এখন সুরেনবাবুই সব টাকার মালিক, তাই তো? হুম। কিন্তু সুরেনও যদি ফাঁসি কাঠে ঝোলে, তাহলে তাদের সব সম্পত্তি যাবে হরিহরের হাতে। হরিহর? তাই হরিহরটা আবার কে? হরেন আর সুরেনের খুড়তো ভাই, ঠিক পাশেই তার বাড়ি। হ্যাঁ, বুঝেছি। তা সুন্দরবাবু, সেখানে কিছু খোঁজ করেছেন? তা আবার নেই বিমল, আমি কি তেমনি কাঁচা ছেলে হ্যাঁ? কিন্তু হরিহর সমস্ত সন্দেহের বাইরে, কারণ প্রথমত খুনের সময় সে উইলের ব্যাপার জানতো না, আর জানলেও সুরেন থাকতে তার সম্পত্তি লাভের তো কোনো সম্ভাবনাই নেই ভাই। দ্বিতীয়ত, তার পায়ের জুতো হত্যাকারীর জুতোর দাগের চেয়ে 1/2 ইঞ্চি ছোট। তৃতীয়ত, তারও মাথায় পাকা চুল নেই। চতুর্থত, সে পাবলিক থিয়েটারের অভিনেতা। ঘটনার দিনে থিয়েটারে এক বিশেষ অভিনয় ছিল, অর্থাৎ সারা রাত্রিব্যাপী অভিনয়, বুঝলে? 3খানা নাটকে তার পাঠ ছিল। আমি থিয়েটারে গিয়েও খোঁজ নিয়ে জেনেছি যে হরিহর ঘটনার পরদিন ভোর 6:30টায় বাড়ি ফিরেছে। বিমল, তোমাদের সঙ্গে গল্প করব কি? হ্যাঁ, আমি এখন অকুল পাথারে ভাসছি। গল্প করতে আমার একটুও ভালো লাগছে না ভাই। বিমল উঠে দাঁড়িয়ে বলল, হ্যাঁ সুন্দরবাবু, আপনার এই দুরবস্থা দেখে আমার ভারী দুঃখই হচ্ছে। আচ্ছা, আজ আর বেশিক্ষণ আপনার সময় নষ্ট করব না, কেবল একটা কথা জিজ্ঞাসা করেই বিদায় হব। এই কথা? ঘটনাস্থলের কাছে মাঝরাতে সেদিন যে পাহারাওয়ালা রাস্তায় পাহারায় ছিল, তাকে একবার ডেকে দিতে পারেন? চৌবে, চৌবে, চৌবে সিং কো বুলাও। পাহারাওয়ালা এলো। পাহারাওয়ালা আসলে বিমল জানতে চাইল, তোমার নাম কি? আগে হুজুর, চন্দর সিং। আচ্ছা, তা চন্দর সিং, যে বাড়িতে খুন হয় তার কাছে থেকে কত তফাতে তুমি পাহারায় ছিলে? 5-6খানা বাড়ি পরেই। খুন হয়েছে রাত 12টার সময়, তা তখন তুমি ঘুমিয়ে পড়োনি তো? চন্দর সিং যেন আহত কণ্ঠেই বলল, সাব, ও পাহারা দিতে দিতে কোনোদিনই আমি ঘুমাই না। বেশ বেশ, তুমি দেখছি অসাধারণ পাহারাওয়ালা। তাহলে রাত 12টার সময় তুমি কি কোনো আর্তনাদ বা এই জাতীয় কিছু শুনেছিলে? না হুজুর। এখন শীতকালের রাত, আর রাত 12টার সময় পথে খুব কম লোকই চলে। তা ঘটনাস্থলের কাছে রাত 12টার সময় তুমি কি এমন কোনো লোককে দেখেছিলে যাকে দেখলে সন্দেহ হয়? হ্যাঁ, 3-4 জন লোককে দেখেছিলাম, কিন্তু না সাব, ও কারোর উপর আমার সন্দেহ হয়নি। এমন কোনো লোকই দেখনি যার মাথায় ছিল লম্বা পাকা চুল, মুখে ছিল পাকা গোঁফদাড়ি? চন্দর সিং অনেকক্ষণ ভেবেই বলে উঠল, হ্যাঁ সাব, ও দেখেছিলাম। একটা বুড়ো বাঙালি মুসলমান রাত 12টার খানিক পরেই আমার সামনে দিয়ে হনহন করে চলে গিয়েছিল। আচ্ছা, তা কি করে জানলে সে বাঙালি মুসলমান? সাব, তার পরনে ছিল বাঙালির মতো আলুয়ান ধুতি আর পিরান, লেকিন ও পশ্চিমা মুসলমানদের মতো। তার মাথায় ছিল লম্বা পাকা চুল, আর মুখে ছিল লম্বা লম্বা পাকা গোঁফ আর দাড়ি। তাকে দেখে তোমার কোনো সন্দেহই হয়নি? না, সন্দেহ হয়নি বটে, তবে একটা কথা মনে হয়েছিল। তার মাথার চুল আর মুখের গোঁফদাড়ি বেজায় বুড়োদের মতো সাদা ধবধবে,
লেকিন সে হনহন করে হাঁটছিল, খুব জোয়ান লোকের মতোই। শাবাশ চন্দ্র সিং, হ্যাঁ এতটা তুমি লক্ষ্য করেছিলে? তুমি সত্যিই অসাধারণ পাহারাওয়ালা। আচ্ছা তুমি আসতে পারো, আমার আর কিছু জানবার নেই। সুন্দরবাবু হতভম্বের মতোই বললেন, কি আশ্চর্য বিমল, কি আশ্চর্য! এই বুড়ো বাঙালি মুসলমানটিকে তুমি আবার কোথা থেকে আবিষ্কার করলে? আমরা পেয়েছি কেবল কয়েক গাছা লম্বা পাকা চুল, কিন্তু দাড়ি গোফি বা তুমি কেমন করে দেখতে পেলে? বিমল সহাস্যে বলল, সুন্দরবাবু, মানস চক্ষু আর কল্পনা শক্তি ব্যবহার করলে অনেক কিছুই দেখা যায়। আমার মত কি জানেন? হত্যাকারীকে হরেনবাবু চিনতেন, তাই তো সেই ছদ্মবেশ করে খুন করতে গিয়েছিল। খালি পাকা চুলে তো মুখ লুকোনো যায় না, গোবদারিরও দরকার। ও, তাহলে তুমি বলতে চাও খুনির মাথায় পাকা চুলের তলায় ছিল কাঁচা কালো চুল? আমরা যে সুরেনকে ধরেছি তার মাথাতেও তো কালো চুল আছে, তবে কি সুরেনই? সুন্দরবাবু, শীঘ্রই আবার দেখা হচ্ছে, তখনই সব বলবো। আজ আসি। সুন্দরবাবুকে বাধা দিয়ে কথাটা বলেই বিমল কুমারের হাত ধরে টানতে টানতে থানা থেকে বেরিয়ে গেল। সুন্দরবাবু চেয়ারের ওপর আর হয়ে পড়ে মুখভঙ্গি করে বললেন, বিমল একটা আস্ত পাগল, খালি আস্ত পাগল নয়, মস্ত পাগল। পরদিন সকালে থানাতে আবারও বিমল ও কুমারের আবির্ভাব। তখন সুন্দরবাবুর সঙ্গে এক যুবক অত্যন্ত উত্তেজিতভাবে জোরে সিগারেটের দম মারতে মারতে হাতমুখ নেড়ে কিসব যেন কথা বলছিল। বিমল লক্ষ্য করল যুবকের মাথায় বাবরি কাটা চুল, মুখে পাউডারের চিহ্ন, গায়ে ফুলদার পাঞ্জাবি, পরনে জরিপার দিশি কাপড়, আর পায়ে পায়ে বাহারি লপেটা। হ্যাঁ, লোকটা রীতিমতো শৌখিনী বটে। ওদের দুজনকে দেখেই সুন্দরবাবু বললেন, আরে এসো এসো, বিমল, কুমার, বসো। আবার এক নতুন কাণ্ড। দেখো দেখি, জাল পুলিশের মামলা, বুঝলে? এখনই আবার হন্তদন্ত হয়ে তদন্তে ছুটতে হবে। হ্যাঁ, যত বদমাইশ জুটেছে কিনা আমারই এলাকায়। ছো। জাল পুলিশের মামলা? বিমল বিস্মিতভাবেই বলল, আরে হ্যাঁ বিমল, হ্যাঁ। এই ভদ্রলোকের নামই হচ্ছে হরিহর বাবু, হরেন বাবুর খুড়তো ভাই। ইনি সকালবেলাতেই থানায় অভিযোগ করতে এসেছেন। কাল দুপুরে পুলিশের লোকেরা নাকি ওদের থিয়েটারে গিয়ে গোলমাল করে ওর সাজঘরে গিয়ে জিনিসপত্র তছনছ করে এসেছে। অথচ বিমল, সত্যি কথা বলছি ভায়া, আমরা পুলিশরা এর বিন্দু বিসর্গও জানি না। বিমল এবার হাসি মুখে ফিরে দাঁড়িয়ে বলল, নমস্কার হরিহর বাবু। তা আপনি নিজেই থানায় এসেছেন দেখে খুশি হলাম, কারণ নইলে আমাদেরই এখনই আপনার বাড়িতে ছুটতে হতো। তা মশাইকে তো এ জন্মে দেখেছি বলে মনে হচ্ছে না। এ জন্মেও দেখেননি, গেল জন্মেও দেখেননি বোধহয়। আপনি আর আমরা এক জগতে বাস করি না তো। কিন্তু আমাকে না চিনলেও আপনি এই চুল দাড়ি গোপকে চেনেন কি? কথাটা বলেই বিমল একরাশ পরচুলা বার করে হরিহরের সামনে তুলে দেখালো। হরিহরের মুখ হঠাৎই রক্তশূন্য হয়ে গেল। তারপরেই সামনে নিয়ে এসে বলল, না না, ওগুলো কার আমি জানি না। আমি কি করে জানবো? না। জানেন না? বেশ, তাহলে ভালো করে বসুন, ধীরে সুস্থে একটা ছোট্ট গল্প শুনুন। আমিও বসলাম। এ গল্পের পাত্রদের নাম হরেন সুরেন, দুই সহোদর, আর তাদের খুড়তো ভাই হরিহর। হরেন সুরেনের নামে এক আত্মীয় 1 লক্ষ টাকা করে দিয়ে গেলেন, কিন্তু তারা সেই সৌভাগ্যের খবরটা পাওয়ার আগেই অ্যাটর্নি বাড়ির কেরানি সুবোধের মুখ থেকে হরিহর খবরটা জেনে ফেলল, কারণ তারা দুজনেই এক থিয়েটারে অভিনয় করত। হরিহর দেখল রাতারাতি বড়লোক হওয়ার এই একটা মস্ত সুযোগ। উইলের কথা তো এখনো কেউ জানে না, আর এই অবসরে হরেন আর সুরেনকে পথ থেকে সরাতে পারলেই লাখ টাকা তারই হাতের মুঠোয়। হরিহর মূর্খ হলেও বোকা কিন্তু নয়, চট করে একটা শয়তানি ফন্দি এঁটে ফেলল। সেই রাতে তাদের থিয়েটারে ছিল বিশেষ অভিনয়, 3-3টে পালা, আর এই 3-3টে পালা শেষ হতে রাত কাবার হয়ে যাবে। প্রথম পালা কণ্ঠহার শুরু হলো সন্ধ্যার মুখে, তারপর আরম্ভ হলো চন্দ্রগুপ্ত রাত 11টার সময়, আর এ পালায় হরিহর সাজল আলেকজান্ডার। তারপর মিনিট 15-র মধ্যে তার পাঠ শেষ হয়ে গেল।
তারপর একেবারে শেষ পালায় আলিবাবায় তার বাবা মুস্তাফা সাজবার কথা, অর্থাৎ মাঝে তার ঘণ্টা পাঁচেকের ছুটি। হরিহর থিয়েটারের সবাইকে জানালো সে থিয়েটারের ওপরের একটা ঘরে এই সময়টা ঘুমিয়ে কাটিয়ে দেবে। কিন্তু সে তো ঘুমোতে গেল না। থিয়েটার থেকে তার বাড়ি আবারও মিনিট 15 পথ। তারপর হরিহর লুকিয়ে বাড়িতে গিয়ে হাজির হলো, কারণ সে জানে থিয়েটারের সবাই নিজের নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকবে, তার পার্টের সময় না হলে কেউ তাকে খুঁজবে না। জানেন, হরিহর বাবা মুস্তাফার পাকা চুল দাড়িগোঁফ সাজঘর থেকে লুকিয়ে সঙ্গেই এনেছিল। তারপর নিজের বাড়িতে এসে সেগুলো সে পড়ল, কারণ এবার তাকে পাশের বাড়িতে যেতে হবে, আর সেখানে সবাই তাকে চেনে। হরিহর নিজের বাড়ির ছাদ থেকে পাশের বাড়ি গেল। সে কিন্তু জানত সুরেন আজ বিয়ে বাড়িতেই থাকবে। তাই প্রথমে সে সুরেনের শূন্য ঘরে ঢুকে জুতো চুরি করল। তারপর অন্য ঘরে গিয়ে করল হরেনকে আক্রমণ। হরেন তাকে বাধাও দিতে গেল, পারল না। কেবল হরিহরের মাথার এক গোছা পরচুলা রইল তার হাতের মুঠোয়। আর এই ধস্তাধস্তির সময় ঘরের টেবিলের ওপর থেকে ঘড়িটা যে মাটিতে পড়ে ঠিক রাত 12টায় বন্ধ হয়ে গেল, এটাও সে জানতে পারল না। জানলে নিশ্চয়ই সাবধান হতো। আর এই খুনের পর হরিহর সুরেনের জুতো জোড়া পরে রক্তের ওপরে পায়ে হেঁটে চলে বেড়াল। তারপর সরে পড়বার আগে জুতো জোড়া যথাস্থানে রেখে দিয়ে এলো। হরিহর বুঝল ভাতৃহত্যার অপরাধে ধরা পড়ে সুরেনের ফাঁসি হবেই। তখন লাখ টাকা ভোগ করবে সে কেবলমাত্র একলা। এক ঢিলে মরবে দুই পাখি। তারপর আবারও ঘণ্টা দেড়েকের মধ্যেই হরিহর থিয়েটারে ফিরে ওপরের ঘরে গিয়ে ঢুকল। কিন্তু থিয়েটারে পালিয়ে আসবার সময় সে যে তাড়াতাড়িতে নিজের ছদ্মবেশ খুলতে ভুলে গিয়েছিল, পাহাড়াওয়ালা চন্দ্র সিংয়ের মুখে আমরা আগেই তা জানতে পেরেছি। ওদিকে থিয়েটারে আলিবাবার সময়ও তাকে স্টেজে দেখতে না পেয়ে ড্রেসার উপরে এসে হরিহরের কপট নিদ্রা ভঙ্গ করল। সে যে থিয়েটারে শুয়েছিল তারও একজন তো সাক্ষী রইল। কি হরিহরবাবু? জানেন সুন্দরবাবু, হরিহর বাবা মুস্তাফার পরচুলা পরে সে রাত্রে যখন অভিনয় করতে নামল, তখনও দুটো সত্য সে জানতে পারেনি। প্রথমটা হচ্ছে মৃত হরেনের মুঠোর চুলের সঙ্গে মুস্তাফার মাথার ছেঁড়া পরচুলা মেলানো তা কিন্তু সম্ভবপর হবে। আর দ্বিতীয়টা হচ্ছে বাবা মুস্তাফার দাড়ির এক অংশে হরেনের রক্ত কিন্তু তখনও লেগে। তাই তো সে নির্ভাবনায় পরচুলা সাজঘরেই রাখল। আর এই হচ্ছে সেই পরচুলা। তা হরিহর নিজেই একবার পরীক্ষা করে দেখুক। কিন্তু কে পরীক্ষা করে দেখবে? হরিহর তখন চেয়ারের ওপর বসে বসেই দারুণ আতঙ্কে অজ্ঞান হয়ে গেছে। সুন্দরবাবুও কিছুক্ষণ বিস্ময়ে স্তম্ভিত হয়ে থাকবার পর ধীরে ধীরে বললেন, তা বিমল, তুমি কি তন্ত্রমন্ত্র শিখেছ? হ্যাঁ, এত অসম্ভব কথা তুমি জানলে কি করে? সুন্দরবাবু, আপনিও যদি আমার মতো যত্ন করে হরেনের মুঠোর চুলগুলো ম্যাগনিফ্লাইং গ্লাস দিয়ে পরীক্ষা করে দেখতেন না, তাহলে আপনিও বুঝতে পারতেন ওগুলো রুক্ষ মরা চুল সুন্দরবাবু, অর্থাৎ পরচুলা। আর তাতেই তো আমার সর্বপ্রথম সন্দেহ হলো হত্যাকারী নিশ্চয়ই সকলের পরিচিত, তাই তো সে ছদ্মবেশ পরে খুন করতে যায়। তারপর যখন শুনলাম হরেন সুরেনের অবর্তমানে লাখ টাকার মালিক হবে হরিহর, তখনই আমার কড়া নজর পড়ল তার ওপর। সে থিয়েটারের অভিনেতা শুনে আমার কিন্তু সন্দেহ আরো দৃঢ় হলো। কারণ কে না জানে সুন্দরবাবু, এই অভিনেতারাই পরচুলা নিয়ে নাড়াচাড়া করে। এই একটা ছোট্ট সূত্র আপনার চোখ এড়িয়ে গিয়েছিল বলেই কিন্তু জানেন আপনি গোলক ধাঁধায় পড়ে পথে বিপথে ঘুরে বেড়াচ্ছিলেন। সুন্দরবাবু নিজের গালে ঠাস করে একটা চড় বসিয়ে দিয়ে তারপর বেদনার সঙ্গেই বললেন, হ্যাঁ, স্বীকার করছি ভাই বিমল, স্বীকার করছি। আমি হচ্ছি মস্ত হাদা গঙ্গারাম, বুঝলে? কিন্তু তারপর? তারপর আর কি? পথ খুঁজে পেয়েই আমি ছুটলাম থিয়েটারে। জাল পুলিশ সেজে খোঁজখবর নিলাম। হ্যাঁ, ইতিমধ্যে অ্যাটর্নি বাড়িতে গিয়েও খবর পেয়েছি ওখানকার কেরানি সুবোধ, সেও হরিহরের সঙ্গেই অভিনয় করে। আর লাখ টাকার উইলের ওই গুপ্ত কথা তার কাছ থেকেই হরিহর সব আগেই জানতে পেরেছিল। জানেন, থিয়েটারে গিয়ে প্রথমে খোঁজ করলাম ঘটনার রাত্রে হরিহর কখন কোন নাটকে অভিনয় করেছিল। হিসাব করে দেখলাম রাত 11টার পর প্রায় 5 ঘন্টা তাকে কোনো সাজগোজ করতে হয়নি। আর এই সময়টার মধ্যে কেউ তার খোঁজও করেনি যে সত্যি সত্যি সে থিয়েটারে আছে কিনা। তারপর কিন্তু আমার কাজ খুবই সোজা হয়ে গেল। এর ওপর সাজঘরে খানাতল্লাশ করে যখন বাবা মুস্তাফার ছেঁড়া চুল আর রক্তাক্ত দাড়ি পেলাম, তখন কিন্তু আমার আর কিছুই বুঝতে বাকি রইল না সুন্দরবাবু। আর বাকি গল্পটা পাক্কা গোয়েন্দাদের মতো
আমি আন্দাজেই রচনা করেছি, কিন্তু তা যে মিথ্যে নয় সুন্দরবাবু, সেটা তো আপনারা সকলেই দেখছেন। আচ্ছা সুন্দরবাবু, আমার কাজ ফুরলো, এবার আমরা সরে পড়ি, কি বলেন? সুন্দরবাবু তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে মহা উৎসাহে বিমলের হাত চেপে ধরে বললেন, সে কি বিলক্ষণ বিলক্ষণ, আমার ঘাড় থেকে যে এত বড় বোঝা নামিয়ে দিলে, অন্তত কিছু মিষ্টি মুখ তো করে যাও। ওরে কে আছিস রে? চৌবে সিং, শিগগিরই ভালো ভালো সন্দেশ আর রসগোল্লা নিয়ে আয়। হ্যাঁ, হুম হুম। হ্যালো, কে? টেলিফোনের রিসিভারটা ধরে বিমল বলল, ও সুন্দরবাবু, নমস্কার মশাই। কি বলছেন? আমাদের দরকার? কেন বলুন দেখি। পরামর্শ করবেন? কিসের পরামর্শ? রহস্যময় হত্যাকাণ্ড, আসামি নিরুদ্দেশ। কিন্তু সুন্দরবাবু, সেই জন্য আমাদের সঙ্গে পরামর্শ করে কি হবে বলুন? আমরা তো আর গোয়েন্দা নই। তা আপনার ডিটেকটিভ বন্ধু জয়ন্তবাবুর কাছেই যান না। ও, তিনি অন্য একটা মামলা নিয়ে কলকাতার বাইরে গিয়েছেন। ওহো, আচ্ছা, আসতে ইচ্ছা করেন আসুন, কিন্তু আমরা বোধহয় আপনার কোনো কাজেই লাগবো না। কারণ দেখুন, গোয়েন্দাগিরিতে আমরা কিন্তু নিতান্তই গোলা ব্যক্তি, কিছুই জানি না বললেও চলে। সুন্দরবাবু, আমি আর কুমার হচ্ছি অ্যাডভেঞ্চার রসিক মানুষ। আমি কোনো গোয়েন্দাও নই, আর কুমার আমার কোনো অ্যাসিস্ট্যান্টও নয়। কি বললেন? আমাদের ওপর আপনার গভীর বিশ্বাস? ধন্যবাদ। ও, এখানে এসে চাও খাবেন? বেশ তো, গোটা দুয়েক এক পোচ পেলেও খুশি হবেন। আচ্ছা, 4টে পোচ পেলেও আপত্তি করবেন না। তথাস্তু সুন্দরবাবু। রিসিভারটা রেখে দিয়ে বিমল ফিরে তাকিয়ে বলল, এ বাঘা, রামহরিকে ডেকে আনতো। বাঘা তখন উপরের দিকে মুখ তুলে লেজ নাড়তে নাড়তে ভাবছিল দেওয়ালের গা থেকে ওই টিকটিকিটাকে কি উপায়ে টেনে নিচে নামানো যায়। বিমলের ফরমাত শুনে সে তখনই ঘর থেকে বেরিয়ে গেল। মানুষের ছোট ছোট কথা কুকুর হলেও বাঘা বেশ ভালোই বুঝতে পারত, আর যারা কুকুর পোষেন তারা নিশ্চয়ই এ কথাটা জানেন। একটু পরেই বাইরে থেকে রামহরির গলা পাওয়া গেল, ওরে সার সার, ওরে ওরে হতো বাবা, কাপড় সে ছিঁড়ে যাবে। এমন সিনে চোখ ধরিবাস কুকুর তা কখনো দেখিনি। তারপরেই দেখা গেল রামহরির কোচার খুঁট কামড়ে ধরে বাঘা তাকে টানতে টানতে ঘরের ভেতরে এনে হাজির করল। রামহরি বলল, খোকা বাবু, তুমি বুঝি বাগারে আমার পেছনে লেলিয়ে দিয়েছো? হ্যাঁ, লেলিয়ে দিইনি রামহরি, তোমাকে ডাকতেই পাঠিয়েছি। শোনো, মিনিট 10 মধ্যেই ইন্সপেক্টর সুন্দরবাবু এখানে এসে পড়বেন। তিনি টেলিফোনে বললেন তিনিই তোমার হাতে তৈরি চা আর এক পোচের পরম ভক্ত। অতএব বুঝেছ? হ্যাঁ, সব বুঝেছি। রামহরি ঘাড় নেড়ে বলল। কুমার ঘরের এক কোণে বসে একখানা মাসিক পত্রিকার পাতা উল্টাচ্ছিল। তখনই মুখ তুলে বলল, আর বুঝেছ রামহরি, আমাদেরও যে পেটে খিদে নেই এমন কথা জোর দিয়ে বলতে পারি না। আরে বাবা, সবই বুঝেছি। তোমরা দুটিতে যে বাঘার মতোই পেটুক, আমি তো তা খুবই জানি। হ্যাঁ, খাবারের নাম শুনলে তোমাদেরও খিদে পায়। খাবারের নাম তো দূরের কথা রামহরি, তোমার নাম শুনলেই আমাদের খিদেই ঘুম ভেঙে যায়, বুঝেছ? হ্যাঁ, সবই বুঝেছি। ভয় হয় এইবারে কোন দিন হয়তো আমারই গপ করে গিলে ফেলতে চাইবে। হ্যাঁ, ঠিক আছে, আমি দেখছি। বলতে বলতে রামহরি ঘর থেকে বেরিয়ে গেল। বিমল বলল, কুমার, সেই মামলা সুন্দরবাবুর সঙ্গে জয়ন্তবাবু মানিকবাবুর সঙ্গে আমরা যে সার্থক হয়েছিলাম, সেই মামলার পর থেকেই জানো আমাদের ওপর সুন্দরবাবুর বিশ্বাস কিন্তু খুব প্রবল হয়ে উঠেছে দেখছি। কি একটা হত্যাকাণ্ডের তদবির করবার ভার তার উপরই পড়েছে, আর তাই নিয়েই তিনি আমাদের সঙ্গে পরামর্শ করতে আসছেন। বুঝেছি বিমল, হত্যাকাণ্ডটা নিশ্চয়ই রহস্যময়, না হলে সুন্দরবাবুর মতো পাক্কা পুলিশের কর্মচারীর আমাদের সঙ্গে পরামর্শ করবার দরকার হতো না। অল্পক্ষণ পরেই মোটরের আওয়াজ শুনে বিমল পথের ধারের জানলার কাছে গিয়ে দেখল গাড়ির ভেতর থেকে আত্মপ্রকাশ করছে সুন্দরবাবুর কাঁসার রেকাবির মতো তেলতেলে টাক আর ধামার মতো মস্ত ভুঁড়িখানা। বিমল হাঁক দিল, রামহরি, অতিথি দ্বার দেশে তুমি প্রস্তুত হও,
টেবিলের ওপর তখনও চা এবং খাবারের ধ্বংসাবশেষ অনেকটাই পড়েছিল। বিমল সোফার ওপর ভালো করে বসে বলল, হ্যাঁ সুন্দরবাবু, এইবার আপনার হত্যাকাণ্ডের বিবরণ শুরু করুন। তাহলে শোনো, যিনি খুন হয়েছেন তার নাম মোহনলাল বিশ্বাস। জানো, লোকটি খুব ধনী আর তার বয়স 60-এর কম নয়। তিনি নিজের বাড়িতে একলাই বাস করতেন, কারণ তার স্ত্রী পুত্র কেউই আর বেঁচে নেই। আত্মীয়ের মধ্যে আছে কেবল এক ভাগ্নে, আর তিনিই তার বিষয়ের বর্তমানে উত্তরাধিকারী। তার নাম ভূপতিবাবু। কিন্তু তিনিও মোহনবাবুর বাড়িতে থাকেন না। তার প্রথম কারণ, ভূপতিবাবু বেড়াতে আর শিকার করতে ভালোবাসেন বলে আজ 3 বছর ধরে ভারতের বাইরে নানা দেশে ঘুরে বেড়াচ্ছেন। দ্বিতীয় কারণ হচ্ছে, কলকাতায় ভূপতিবাবুর নিজেরও বাড়ি আছে। মোহনবাবুর বাড়ির পিছনেই একটা 60-65 গজ লম্বা বাগান, তারপরেই একটা ছোট্ট রাস্তার ওপর ভূপতিবাবুর বাড়ি। মাসখানেক আগে মোহনবাবু নিউমোনিয়া রোগে আক্রান্ত হন। তখন তার অবস্থা এতটাই সাংঘাতিক হয়ে পড়ে যে ভূপতিবাবু খবর পেয়ে বিদেশ থেকে চলেও আসেন। তিনি তখন রেঙ্গুনে ছিলেন। তারপর কিন্তু মোহনবাবুর অবস্থা আবার ভালোর দিকে ফিরতে থাকে। ডাক্তারদের মতে ভূপতিবাবুর আশ্চর্য সেবা আর শুশ্রূষার গুণেই মোহনবাবুর অবস্থা হয় আবারও উন্নত। কিন্তু তবু জম তাকে ছাড়লে না, তার কাল ফুরিয়েছিল। পরশুদিন দুপুরবেলায় মোহনবাবু দোতলার ঘরে বিছানার ওপর আধশোয়া অবস্থায় খবরের কাগজ পড়ছিলেন। ঘরের ভেতর তখন আর কেউ ছিল না। পাশের ঘরে ছিল নার্স। মোহনবাবুর ঘরে ঢোকবার দরজা একটি মাত্র। সেই দরজার সামনে বারান্দার উপরে মাদুর বিছিয়ে বিশ্রাম করছিল বাড়ির পুরনো চাকর চন্দর। তাকে এড়িয়ে বা তাকে ডিঙিয়ে কোনো লোকের ঘরের ভেতর ঢোকবার কোনো উপায় নেই। সে ছেলেবেলা থেকেই এই বাড়িতে কাজ করে। চন্দর এত বিশ্বাসী লোক যে সকল রকম সন্দেহের সে অতীত। ভূপতিবাবু তখন আহার আর বিশ্রাম করবার জন্য নিজের বাড়িতে গিয়েছিলেন। বাড়ির সদর দরজায় ছিল দারোয়ান। সে বলে বাইরে থেকে কোনো লোক বাড়ির ভেতর ঢোকেনি। আর চন্দর বলে সে সম্পূর্ণ সজাগ ছিল। বারান্দা দিয়ে কোনো লোক তাকে ডিঙিয়ে ঘরের ভিতর যায়নি। বেলা তখন 1:30। ঘরের ভিতর থেকে মোহনবাবু হঠাৎই উচ্চস্বরে আর্তনাদ করে ওঠেন। সেই চিৎকার শুনে পাশের ঘর থেকে নার্স ছুটে এলো। চন্দরও ধর্মর করে উঠে দাঁড়ালো। তারপরই তারা দুজনেই একসঙ্গে দরজা ঠেলে মোহনবাবুর ঘরের ভিতর ঢুকে পড়ল। মোহনবাবুর মুখ দিয়ে তখন ফেনা উঠছে, তার গলা দিয়ে বেরোচ্ছে গো গো করে আওয়াজ। দেখতে দেখতেই তার জ্ঞান লুপ্ত হলো। নার্স আর চন্দর দুজনেই নিশ্চিতভাবে বলেছে ঘরের ভিতর মোহনবাবু ছাড়া দ্বিতীয় আর কোনো ব্যক্তি ছিল না। খবর পেয়ে ভূপতিবাবু ও বাড়ি থেকে তখনই ছুটে এলেন। ডাক্তারও তখনই এসে পড়লেন। কিন্তু ডাক্তারের সামনেই অল্পক্ষণ পরে মোহনবাবুর মৃত্যু হল। ডাক্তারের মতে মৃত্যুর কারণ হল কোন রকম তীব্র বিষ। বিমল, অকারণে বিষের সৃষ্টি তো হয় না। জানো, মোহনবাবুর কাঁধের ওপর বিদ্ধ হয়েছিল অদ্ভুত একটা অস্ত্র। অমন অস্ত্র না আমি জীবনে দেখিনি। এটা যে বিষাক্ত তাতে তো আর কোনো সন্দেহ নেই। এই দেখো। কথাটা বলে সুন্দরবাবু মোড়কের ভিতর থেকে খুব সন্তর্পণে কাঠির মতো একটা ছোট জিনিস বের করলেন। বিমল সাগ্রহে সেটাকে পরীক্ষা করতে লাগল। লম্বায় সেটা 1 বিঘত আর চওড়ায় নরুনের চেয়ে মোটা নয়। তার মুখটা তীক্ষ্ণ আর একদিকে ইঞ্চিখানেক লম্বা একটা শোলার চোঙা বা নল বসানো। বিমল বলল, সুন্দরবাবু, এই কাঠিটা কোন কাঠ দিয়ে তৈরি বুঝতে পারছেন? না। সাগু কাঠ দিয়ে। দেখো বিমল, ওই কাঠ ফাট নিয়ে মাথা ঘামাবার মতো সময় তো ভাই আমার নেই। আমাদের এখন জানা দরকার ওই বিষাক্ত কাঠের সূচ দিয়ে মোহনবাবুকে কে আঘাত করল। আর এই অস্ত্রটা, সেটা তো আর আকাশ থেকে খসে পড়েনি কি? আচ্ছা সুন্দরবাবু, আপনার সন্দেহ হয় কার ওপর? কপালের দোষ হে কুমার, কপালের দোষ। সন্দেহ করবার কোনো লোকই তো পাচ্ছি না ভাই। ঘরের আশেপাশে হাজির ছিল কেবল 2 জন, নার্স আর চন্দর।
কিন্তু মোহনবাবুকে তারা কোন উদ্দেশ্যে খুন করবে? মোহনবাবুর ঘরের ভিতর থেকে টাকা বা কোনো দামি জিনিস তাও তো চুরি যায়নি। তার মৃত্যুতে তাদের তো কোনো লাভ নেই, বরং লোকসান। দেখো কুমার, মোহনবাবুর মৃত্যুর জন্য লাভ হবে খালি ভূপতিবাবুর, কারণ তিনিই তার 20 লাখ টাকা দামের সম্পত্তির মালিক হবেন। কিন্তু তার উপরেও তো সন্দেহ করবার কোনো উপায় নেই, কারণ প্রথমত ঘটনার সময় তিনি যে নিজের বাড়িতে ছিলেন এর প্রমাণ আমি পেয়েছি, আর দ্বিতীয়ত দারোয়ানের চোখ এড়িয়ে এ বাড়িতে ঢোকা আর চন্দনের চোখ এড়িয়ে মোহনবাবুর ঘরে ঢোকা তার পক্ষে তো অসম্ভব। তৃতীয়ত তিনি যদি মোহনবাবুর মৃত্যুই চাইতেন তবে সেবা শুশ্রূষা করে তাকে নিউমোনিয়ার কবল থেকে তো উদ্ধার করতেন না। চতুর্থত মোহনবাবুর মৃত্যুতে তিনি এতটাই কাতর সে আর বলার কথাই নয়। ভালো কথা বিমল, ভূপতিবাবু অঙ্গীকার করেছেন মোহনবাবুর হত্যাকারীকে যে ধরে দিতে পারবে তাকে তিনি 20,000 টাকা পুরস্কার দেবেন। হ্যাঁ, বলেন কি সুন্দরবাবু? 20,000 টাকা? হ্যাঁ হ্যাঁ, আর সেই জন্যই তো মামলাটা নিয়ে আমি এত বেশি মাথা ঘামাচ্ছি ভাই। কিন্তু হায় রে হায়, ব্যাপার যা দেখছি হত্যাকারীর নাগাল পাওয়া তো একরকম অসম্ভব। আমার কপালই বড় মন্দ বিমল, মন্দ। বিমল খানিকক্ষণ চুপচাপ বসে রইল, তার দৃষ্টি নিবদ্ধ সাগু কাঠের সেই কাঠিটার দিকে। তারপরই সে মৌনতা ভঙ্গ করে বলল, হ্যাঁ, 20,000 টাকা পুরস্কার, 20,000 টাকা। এ লোক তো সামলানো শক্ত সুন্দরবাবু। আচ্ছা সুন্দরবাবু, এ বিষয় নিয়ে আমি ভূপতিবাবুর সঙ্গে একটু কথা বলতে চাই। আরে বেশ তো, তাহলে এখনই আমার সঙ্গে চলো। ভূপতিবাবুর বাড়িখানা বড় নয়, কিন্তু দিব্যি সাজানো গুছানো। তিনি বৈঠকখানাতেই বসেছিলেন। সুন্দরবাবুই তার সঙ্গে বিমল ও কুমারের পরিচয় করিয়ে দিলেন। ভূপতিবাবুর বয়স 35-এর বেশি হবে না। চেহারা লম্বা চওড়া, রং ফর্সা, মুখশ্রী সুন্দর। বিমল হাসি মুখেই বলল, ভূপতিবাবু, আপনার ওই 20,000 টাকার গন্ধ পেয়ে আমরা দুজন এখানে ঊর্ধ্বশ্বাসে ছুটে চলে এসেছি। হ্যাঁ, হত্যাকারীকে ধরতে পারলে ওই টাকা আমি উপহারই দেব। এর মধ্যেই আমি 20,000 টাকার একখানা চেক আমার অ্যাটর্নির কাছে জমা রেখেছি। বিমল নীরবে কৌতূহলী চোখে ঘরের সাজসজ্জা লক্ষ্য করতে লাগল। এর মালিক খুব শিকার ভক্ত মানুষ। মেঝের ওপর বাঘভাল্লুকের ছালপাতা এবং দেওয়ালের গায়ে টাঙানো রয়েছে বুনো বাঘ আর হরিণের মাথা বা শিং, সঙ্গে হরেক রকমের ধনুক, তরবারি, বর্ষা প্রভৃতি অস্ত্রশস্ত্র। বিমল বলল, আচ্ছা ভূপতিবাবু, আপনি কি শিকার করতে খুব ভালোবাসেন? হ্যাঁ, খুবই বেশি ভালোবাসি। শিকারের লোভে আমি কোথায় না কোথায় গিয়েছি। আফ্রিকা, সুমাত্রা, জাভা, বর্নিও, সিলন, বার্মা, কিছুই আর বাকি নেই মশাই। ওই যেসব অস্ত্রশস্ত্র দেখছেন ওগুলিও আমি নানা দেশ থেকেই সংগ্রহ করে এনেছি। জানেন, আমিও শিকার করতে ভালোবাসি, তবে আপনি করেন জন্তু শিকার আর আমি করি মানুষ শিকার। বিমল বলল, আচ্ছা সুন্দরবাবু, মোহনবাবুর বাড়ি এখান থেকে কোন দিকে? ওই উত্তর দিকে বিমল। জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখোই না, ওই যে বাগানের ওপারে ওই লাল বাড়িখানা। দোতলার ডান পাশে সব শেষে যে ঘরখানা দেখছো ওই ঘরেই হতভাগ্য মোহনবাবুর মৃত্যু হয়েছে। মাঝখানের জানলা দিয়ে চেয়ে দেখো, যে খাটে তিনি শুয়ে থাকতেন তারও খানিক অংশ এখান থেকেই দেখতে পাবে, দেখো। ভূপতি দুঃখিত স্বরেই বললেন, হ্যাঁ, ও ঘরের দিকে তাকালেও আমার বুকটা এখন হু হু করে ওঠে বিমলবাবু। বিমল সহানুভূতির স্বরে বলল, হ্যাঁ, এটা তো স্বাভাবিক। আচ্ছা ভূপতিবাবু, আপনি কি এই বাগান পেরিয়েই ওই বাড়িতে যেতেন? না, ওর ভেতর দিয়ে যাবার কোনো উপায় নেই বিমলবাবু। একে তো ওর চারদিকেই উঁচু পাঁচিল, তার উপর ওটা হচ্ছে পরের বাগান, আর বাগানের ওপার থেকে ও বাড়িতে ঢোকবার কোনো দরজাও নেই। সুন্দরবাবু এবার বিমলের দিকে ফিরলেন, বললেন, ওহে বিমল, এখানে এলে 20,000 টাকার খবরটাও পেলে। এখন চলো, আমার হাতে অনেক কাজ। হ্যাঁ, যাচ্ছি।
জানেন সুন্দরবাবু, ভূপতিবাবুর এই ঘরখানা কিন্তু আমার ভারী ভালো লেগেছে। কথাটা বলতে বলতে চারদিকে তাকাতে তাকাতে বিমল কয়েক পা এগিয়ে গিয়ে এক জায়গায় দাঁড়িয়ে পড়ে হঠাৎই জিজ্ঞাসা করল, ভূপতিবাবু, এই বর্ষাটা কোন দেশের? ওটা বর্নিয়র। বিমল হাত বাড়িয়ে বর্ষাটা নামাতে গেল। ভূপতিবাবু শশব্যস্ত হয়ে বলল, আহা বিমলবাবু, করেন কি? ওর মাথায় বিষ মাখানো আছে মশাই। কিন্তু বিমল ততক্ষণে বর্ষাটা নামিয়ে নিয়েছে। সে শান্তভাবেই বলল, না, ভয় নেই, আমি খুব সাবধানে এটা নাড়াচাড়া করব। কিন্তু এর ফলায় বিষ আছে। এর ফলায় কি বিষ আছে? ইপো গাছের বিষ। ভূপতিবাবু কিছুক্ষণ অবাক হয়ে বিমলের মুখের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, না, মানে হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন? সে কথার জবাব না দিয়ে বিমল বলল, বর্ষার ডান্ডিটা দেখছি জাজাং গাছের তৈরি। এর ডান্ডিটা আবার ফাঁপা, তার কারণ কি বিমল? কারণ এর দ্বারা বর্ষার কাজ চালানো হলেও আসলে কিন্তু এটা বর্ষা নয় সুন্দরবাবু। তা বর্ণীয়তে একে কি বলে ডাকা হয় ভূপতিবাবু? হ্যাঁ, আমার মনে নেই। আমার কিন্তু মনে আছে। এর নাম হচ্ছে সুম্পিটন। বাবা, কি বিচ্ছিরি নাম! কিন্তু বিমল, তুমি কেমন করে জানলে? তুমিও কি বর্ণীয় গিয়েছিলে? হ্যাঁ, গিয়েছিলাম, আর সুম্পিটন ব্যবহার করতেও শিখেছিলাম। সুন্দরবাবু, এটা একবার ধরুন, আপনাকেও ব্যবহার করতে হাতানাতেই শিখিয়ে দিচ্ছি। আতকে উঠে সুন্দরবাবু তাড়াতাড়ি ভুঁড়ি দুলিয়ে পিছিয়ে গিয়ে বললেন, না, আমি ওর ব্যবহার শিখতে চাই না। হ্যাঁ, শেষটা কি বিষ টিস লেগে খুনটুন হব নাকি বিমল? হ্যাঁ, তুমি ও সমস্ত আপদ রেখে আসবে তো আসো, আমার হাতে ছেলে খেলা করবার সময় নেই বিমল। হ্যাঁ, আর একটু সবুর করুন সুন্দরবাবু। আপনাকে সুম্পিটনের বাহাদুরি না দেখিয়ে আমি কিন্তু এখান থেকে এক পাও নড়ছি না। ও হ্যাঁ সুন্দরবাবু, সাগু কাঠের ওই কাঠিটা একবার দিন তো। সুন্দরবাবু কাঠিটা বিমলের হাতে দিয়ে আশ্চর্য স্বরে বললেন, বিমল, তোমার মতলবটা কি হে? বিমল কোনো জবাব না দিয়ে জানলার কাছে গিয়ে দাঁড়াল। সাগু কাঠের কাঠিটা বর্ষার ফাঁপার ডান্ডির মধ্যে ঢুকিয়ে জানলা গলিয়ে সেটাকে দুহাতে তলার দিক ধরে উঁচু করে ফেলল। তারপর ডান্ডির তলার দিকে মুখ দিয়ে দুই গাল ফুলিয়ে খুব জোরে ভীষণ এক ফু দিল। বাগানের ওপারে মোহনবাবুর বাড়ির ছাদের ওপর একটা চিল চুপ করে বসেছিল। হঠাৎই সেটা ঘুরতে ঘুরতে ধূপ করে মাটির ওপর পড়ে গেল। তাই দেখে সুন্দরবাবু বিস্মিত স্বরেই বললেন, হ্যাঁ, কোথাও কিছু নেই, খামোখার চিলটা পড়ে গেল কেন বিমল? সুন্দরবাবু, আপনার সাগু কাঠের কাঠিটা তার গায়ে গিয়ে বিঁধেছে। সুম্পিটনের ইংরেজি নাম কি জানেন? ব্লো পাইপ। বর্ণীয়র লোকেরা ব্লো পাইপে বিষাক্ত কাঠি ঢুকিয়ে এইভাবে জন্তু বা শত্রু নিপাত করে। এই তীরকাঠির গতি কিন্তু বড় কম নয়, 70 গজ দূরেও সে মারাত্মক। বর্ণীয় কাঠিতে ইপো গাছের বিষ ব্যবহার হয়, কিন্তু আমার বিশ্বাস এই কাঠিতে অন্য কোনো রকম তীব্র বিষ মাখানো হয়েছে। আরে ভূপতিবাবু, পায়ে পায়ে পিছু হটে কোথায় চললেন? আমি সুন্দরবাবুর সঙ্গে কথা বলছি বটে, কিন্তু ওই আরশিখানার দিকে চেয়ে আপনার ওপরও সজাগ দৃষ্টি রেখেছি। হ্যাঁ, পালাবার চেষ্টা করবেন না ভূপতিবাবু। আমি বর্ষা ছুড়লে আপনি মারাও পড়তে পারেন। হ্যাঁ, কিন্তু আপনার মতো দুরাত্মা ছুচোকে মেরে আমি হাত গন্ধ করতে চাই না ভূপতি। আসল ব্যাপার কি জানেন সুন্দরবাবু? এই ভূপতি মোহনবাবুর লোক দেখানো সেবা করেছিল, কারণ তার দৃঢ় বিশ্বাস ছিল মোহনবাবু এই যাত্রা কিছুতেই রক্ষা পাবেন না। কিন্তু মোহনবাবু যখন আবার সামলে উঠে ভূপতির 20 লক্ষ টাকার সম্পত্তি ফিরিয়ে নেবার জোগাড় করলেন, এই ভূপতি তখন মরিয়া হয়ে ব্লো পাইপের আশ্রয় নিতে বাধ্য হল। আমি নিঃসন্দেহ সে বর্ণীয় গিয়ে এই অস্ত্রের ব্যবহার শিখেছিল। এই জানলা দিয়ে খাটের ওপর শয্যাশায়ী মোহনবাবুকে স্পষ্টই দেখা যায়। তাই এখান থেকে পথের কাঁটা যদি সরিয়ে দেওয়া যায়, তাহলে ভূপতিকে কেউ সন্দেহই করতে পারবে না। কারণ বাংলাদেশের পুলিশ মানে সুন্দরবাবু আপনারা এই সাগু কাঠের আসল রহস্য জানবেনই বা কি করে? অতএব সে নির্ভাবনায় করে বসল 20,000 টাকার পুরস্কার ঘোষণা। ভূপতি হচ্ছে অগাধ জলের রুই কাতলা সুন্দরবাবু, কিন্তু ওর দুর্ভাগ্য পুলিশ মানে আবারও আপনি ডেকে এনেছেন জল স্থল শূন্যের পরিব্রাজক বিমল আর কুমারকে।
কাজে কাজেই ভূপতির পুরস্কার ঘোষণা তা কিন্তু ব্যর্থ হয়নি। সুন্দরবাবু, সে যখন ফাঁসি কাঠের দোললীলায় সুখ উপভোগ করবে, তখন আপনি আর আমি 20,000 টাকা আধাআধি ভাগ করে নেবার সাধু চেষ্টা করব, কি বলেন? সঙ্গে সঙ্গেই সুন্দরবাবু পকেট থেকে হাতকড়ি বের করে ভূপতির দিকে এগোতে এগোতে কেবলমাত্র বললেন, হুম 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 হুম। সুন্দরবাবুর এই বিখ্যাত হুম হচ্ছে এক আশ্চর্য শব্দ। এর দ্বারা তিনি হাস্য, করুণ, রৌদ্র, অদ্ভুত ও শান্ত প্রভৃতি শাস্ত্ররও 9 রকম রসেরই ভাব প্রকাশ করতে পারেন। বন্ধুরা, আপনারা শুনছিলেন সূচিপত্রের গল্পে অনির্বাণের সঙ্গে আজকের গল্প। হেমেন্দ্র কুমার রায়ের কলমে বিমল কুমারের 4টি ছোট্ট গল্প চতুষ্কোণ, আর সূচিপত্রের গল্পে দ্বিতীয় গল্পের নাম অনুসারে নামকরণ বন্য বিভীষিকা। আমাদের শ্রোতা বন্ধুদের অনুরোধে আবারও ফিরিয়ে এনেছি বিমল কুমারকে। আজকের এই উপস্থাপনা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দেবেন, সাথে শেয়ার করে দেবেন আপনার প্রিয়জনদের সঙ্গে। সঙ্গে রিকোয়েস্ট করব, যে সকল প্রিয় শ্রোতা বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিন সূচিপত্রের গল্পকে আরও এরকম নতুন আর রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার কাহিনী শোনার জন্য। ও হ্যাঁ, সঙ্গে পাশের বেল আইকনটি প্রেস করতে যেন ভুল না হয় পরের গল্পের নোটিফিকেশনের জন্য। সূচিপত্রের গল্পে আমরা আবারও ফিরছি আরও একটা নতুন আর রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার কাহিনীর সঙ্গে। ততদিন সকলে ভালো থাকুন, সকলকে সুস্থ রাখুন।